সুপ্রিয় ডেন্টাল সার্জন বৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের প্যাথোলজি ৩ টা টপিকের উপরে এক্সাম ছিল। আপনাদের সাথে আমার আজকে প্যাথোলজির এক্সাম সলভ ক্লাস। সেল ইনজুরি, তারপরে আরেকটা টপিক ছিল হিলিং রিপেয়ার, হেমোডায়নামিক্স যেটা এবং জেনেটিক্স। এফসিপিএস এ প্যাথোলজির ইম্পোর্টেন্স বরাবরের মতোই অনেক বেশি মানে ইম্পোর্টেন্স দেওয়া উচিত অ্যাকচুয়ালি। আপনারা বিগত বছরের কোয়েশ্চেন গুলো সলভ করলেই বুঝতে পারবেন যে আসলেই প্যাথোলজি থেকেও আমাদের মানে আ পেপার 3 তে নরমালি মাঝে, মাঝে পেপার 2 তেও চলে আসে। আসলে এটা ভ্যারি করে না। আর এখন তো একসাথেই হয়। সুতরাং প্যাথোলজিটা দেখবেন যে কখনো, কখনো অনেকগুলো কোয়েশ্চেন চলে আসছে, আবার কখনো কিছু কমও পাবেন। যাই হোক ৩ টা টপিকের মধ্যে ২ টা টপিক খুবই ইম্পোর্টেন্ট। সেল ইনজুরি যেটা সেল ইনজুরি অ্যাডাপ্টেশনস এর যে টপিকটা, আরেকটা হচ্ছে যে হেমোডায়নামিক্স হিলিং রিপেয়ার। তো আমরা চলে যাচ্ছি। আমি ডক্টর তুলি ভৌমিক। বর্তমানে এমডি রেসিডেন্ট হিসেবে বিএসএমএম তে আছি। ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল প্যাথোলজিতে এবং এফসিপিএস পার্ট 1 ওরাল এবং ম্যাক্সিলোফেশিয়াল সার্জারিতে। আ আমরা কোয়েশ্চেন এ চলে যাচ্ছি। প্রথমত আ এমসিকিউ দিয়ে ১ নাম্বার কোয়েশ্চেনটা একটু দেখে নেই। লিকুইফেক্টিভ নেক্রোসিস ইস সিন ইন। আমরা কি জানি যে আ লিকুইফেক্টিভ নেক্রোসিসটা কোথায় হয়? আমরা এটা পড়ে থাকি না যে লিকুইফেক্টিভ মানে এখানে অবশ্যই অ্যাবসেস, পাস এই রিলেটেড কিছু একটা থাকবে। পাশাপাশি হচ্ছে আপনাদের মানে এটা অবশ্যই ব্রেইনে হবে। নেক্রোসিস মাস্ট ব্রেইন। হ্যাঁ? এরকম একটা কথা। তাহলে আমরা A নাম্বার স্টেমে চলে যাচ্ছি ব্রেইন হাইপোক্সিয়া। এটা ট্রু। আশা করি যারা পড়েছেন তারা এটা মানে যারা ডিপলি পড়ে নাই, যারা রেগুলার পড়েছেন তারাও এটা পারবেন। এটা পারার উচিত এবং টিউবারকুলার লিম্ফ নোড আম বি নাম্বার এটা অ্যাকচুয়ালি লিকুইফেক্টিভ না। এটা টিউবারকুলার লিম্ফ নোডটা আপনার হচ্ছে যে ক্যাজিয়াস নেক্রোসিস এর দেখা যায়। সো বি ফলস। সি তে বলা আছে অ্যাবসেস। একটু আগে বলছিলাম মানে লিকুইড পাস অ্যাবসেস লিকুইফেক্টিভ নেক্রোসিস এর মূল মেকানিজমে হচ্ছে আপনার অ্যাবসেস ফর্মেশন হবে। সো সি ট্রু। ডি তে বলা আছে আলসার, আলসার না, আলসার ফলস অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন এটাও না ই তে। তাহলে আমরা আনসারটা একটু দেখে নিচ্ছি। এ এবং সি ট্রু। এখানে ওই কথাগুলো দেওয়া আছে। আপনার রবিনসের লাইনই এখানে তুলে দেওয়া। দেখে নিবেন এক্সপ্লেনেশন থেকে। নেক্সট এ চলে যাচ্ছি অ্যাডাপটিভ রেসপন্স। আমরা জানি তো অ্যাডাপটিভ রেসপন্স গুলা, তাই না? এবং কোয়েশ্চেনটা আ আপনাদের কিন্তু ইনভ্যারিবলি আসে। এখানে আমি আবারও বলতে চাচ্ছি যে এখানে মেক্সিমাম মানে আপনারা ৫০ টা কোয়েশ্চেনের মধ্যে প্রায় আ 50-60% কোয়েশ্চেন পাবেন যেগুলো বিসিপিএস এ এসেছে। সুতরাং অবশ্যই খেয়াল রাখবেন। আমরা একটু স্টেমে চলে যাচ্ছি। মেটাপ্লাসিয়া। অ্যাডাপটিভ রেসপন্স মেটাপ্লাসিয়া। হ্যাঁ, এটা ট্রু। বি তে বলা আছে এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া। এটা কে কি দিয়েছেন আমি জানি না। এটা অ্যাকচুয়ালি অনেকের জন্য হয়তোবা হাইপারপ্লাসিয়া যারা হাইপারপ্লাসিয়া, হাইপারট্রফি, অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া এভাবে যারা পড়েছে তাদের জন্য হয়তোবা এটা একটু সহজ হবে। কিন্তু দেখেন হাইপারপ্লাসিয়া যদি প্যাথোলজিক্যাল ও হয়, সেটাও কিন্তু সেলের অ্যাডাপ্টেশন আ রেসপন্স থেকেই হয়। ঠিক আছে? সুতরাং এটিপিক্যাল হাইপারপ্লাসিয়াটা ট্রু। সি তে বলা আছে ডিসপ্লাসিয়া, এটা হবে না। এটা নরমালি ডিসপ্লাসিয়া মানে হচ্ছে যে আপনার মানে একদম অ্যানাপ্লাসিয়ার দিকে চলে যাওয়া। এটা অ্যাকচুয়ালি নেক্রোসিস বা নিওপ্লাসিয়া ফর্মেশন এর সাথে কানেক্টেড। সো ডিসপ্লাসিয়া অ্যাডাপটিভ রেসপন্স না। ঠিক আছে? ডিআইসি ফাইন্ডিং এটাও না, ডিও ফলস অ্যান্ড ই তে বলা আছে অ্যাট্রফি। হ্যাঁ, এটা হচ্ছে যে অ্যাডাপটিভ রেসপন্স আপনার। তাহলে এখানে ট্রু অ্যান্সার দাঁড়াচ্ছে এ, বি এবং ই। নেক্সট চলে যাচ্ছি সাইট অফ ডিস্ট্রফি ক্লাসিফিকেশন। ডিস্ট্রফি ক্লাসিফিকেশন কোথায় হয়? ডেড সেলের উপরে হয়, তাই না? ডেড সেলের উপরে ক্যালসিয়াম ডিপোজিশনটাকে আমরা বলি ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। নরমালি হচ্ছে যে এটা আপনার এখানে ক্যালসিয়াম মানে বডির ব্লাড ক্যালসিয়াম লেভেলের কোনো ভেরিফাই করে না। এখানে মূলত হচ্ছে ক্যালসিয়াম লেভেলটা মানে কতগুলা পয়েন্ট আছে যেগুলো খুব বেশি ইম্পোর্টেন্ট। সাইট গুলো খুব ইম্পোর্টেন্ট। কেন হয় ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন সেটা ইম্পোর্টেন্ট। পাশাপাশি ক্যালসিয়াম লেভেলটা আমাদের বডিতে কেমন থাকে মেটাস্ট্যাটিক ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন এ এটা অবশ্যই ভালো করে জেনে রাখবেন। আমরা স্টেমে চলে যাচ্ছি কর্নিয়া। ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন এ হ্যাঁ, কর্নিয়া দেখেন কর্নিয়া কি কোনো ডেড সেল? এটা তো ডেড সেল না। তাই না? তাহলে কর্নিয়া কিভাবে ট্রু হবে? সুতরাং কর্নিয়া ফলস। এ ফলস, বি তে বলা আছে ডেড প্যারাসাইট।
এটা ডেড প্যারাসাইট ডেড লিখে এটা ট্রু। সিতে বলা আছে প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। হ্যাঁ, প্যাপিলারি কার্সিনোমা থাইরয়েড সাইটো অ্যাকচুয়ালি যে সেলটা আপনারা এইভাবে মনে রাখবেন যে সেলটা মূলত ডাইং কন্ডিশন বা প্যাথোলজিক কন্ডিশন, নেক্রোজড কন্ডিশন, কার্সিনোমা কন্ডিশন সেই সেলগুলোর উপরে ডিস্ট্রফিক ক্যাসিফিকেশনটা হবে। তাহলে বলা আছে সিতে হচ্ছে প্যাপিলারি ক্যালসিয়াম অফ থাইরয়েড কার্সিনোমা অফ থাইরয়েড। এটা ট্রু। ডি তে বলা আছে কিডনি। এটা ভাইটাল সেল সো ভায়াবল অর্গানালি সুতরাং এটা ফলস এবং ইতে বলা আছে টিউবারকুলার লিম্ফ নোড এটাও ট্রু। তাহলে ট্রু আনসার দাঁড়াচ্ছে বি, সি এবং ই। নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যামাইলয়েড ইজ ডিপোজিটেড মোস্ট ফ্রিকোয়েন্টলি ইন। দেখেন অ্যামাইলয়েড কি জিনিস আপনারা এটা একটু ভালো করে পড়বেন। অ্যামাইলয়েডের সাইট কোথায় ডিপোজিটেড আছে এই কোশ্চেনটা কিন্তু আসে এবং অ্যামাইলয়েডের স্টেইনিং কি দিয়ে হয়? কঙ্গো রেড স্টেইনিং এইটাও আপনারা পাবেন। যাই হোক স্টেইনিং আরেকটা জিনিসের পড়া। এটার আপনারা জেনে রাখবেন অ্যামাইলয়েড রিলেটেড তথ্যগুলা বারবারই কোশ্চেনে আসে বা আসে এটা প্যাথোলজিতে কোশ্চেন প্যাথোলজি পার্টে। তাহলে আমরা একটু যাচ্ছি ভিতরে। অ্যামাইলয়েড আসলে এক ধরনের প্রোটিন। এটা একটা প্যাথোলজিক কন্ডিশনে অ্যাকচুয়ালি ডিপোজিটেড হয়, হ্যাঁ? বডির বিভিন্ন সাইটে। তাহলে দেখে নিচ্ছি লিভারে ডিপোজিটেড হয় অ্যামাইলয়েড। অ্যাকচুয়ালি লিভার অ্যামাইলয়েড তৈরিই করে। তারপরে হচ্ছে ব্রেইন। বি তে বলা আছে ব্রেইনেও ডিপোজিটেড হয়। সি তে বলা আছে স্প্লিন এখানেও ডিপোজিটেড হয়। ডি তে লাংস। লাংসে হয় না। লাংসে অ্যামাইলয়েড ডিপোজিশন হয় না। সুতরাং এটা ফলস। ডি নাম্বারটা। এ, বি, সি কিন্তু ট্রু। আর ই তে বলা আছে কিডনি, কিডনিসেও হয়। আপনারা সাইটগুলো পড়ে নিবেন কোথায়, কোথায় অ্যামাইলয়েডটা মোস্ট ফ্রিকোয়েন্টলি ডিপোজিটেড হয়। সুতরাং এখানে ট্রু আনসার দাঁড়াচ্ছে ৪ টা। অর্থাৎ এ, বি, সি এবং ই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেকানিজম অফ ইডেমা ইনক্লুডস ইনক্রিজ ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ঠিক আছে? আমরা ইডেমার ব্যাপারটা কি বুঝি? যে ইডেমাটা কিভাবে হয়? আ আশা করি অনেকেই বুঝি এবং যারা একটু তারপরেও কনফিউশন তাদের জন্য আমি আবার একটু রিক্যাপ করাতে চাই। সেটা হচ্ছে যে আপনার ব্লাড ভেসেলের উপরে মানে আপনার ক্যাপিলারির উপরে নির্ভর করবে তার হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং তার কলয়েডাল অসমোটিক প্রেশার ইন্টারস্টিশিয়ামের উপরেও নির্ভর করে। কিন্তু মূলত এখানে ধরা হয় যে আম ক্যাপিলারি কন্ডিশনটার উপরে যে আসলে তার ভিতরে এখানে যেহেতু ১ম এ বলেছে ইনক্রিজড ক্যাপিলারি প্রেশার। আপনার এই কন্ডিশনটা হচ্ছে ক্যাপিলারি প্রেশার মানে কিন্তু ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার। মূলত একটা ব্লাড ভেসেলের মানে ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার এবং কলয়েডাল অসমোটিক প্রেশারের উপরেই পুরা ওইটা কিন্তু আবার মানে ব্লাড প্রেশারও ডিপেন্ড করে। ওইটার ক্যালকুলেশনের হচ্ছে যে ২ টার যোগফল কিন্তু আল্টিমেটলি ব্লাড প্রেশার। যাই হোক ওইদিকে যাচ্ছি না। মূল কথা যে এতে বলা আছে ইনক্রিজড ক্যাপিলারি প্রেশার। সুতরাং আপনার ক্যাপিলারি প্রেশার মানে ক্যাপিলারি হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ভেবে দেখেন ব্লাড ভেসেল থেকে মানে ব্লাড ভেসেলের মানে ক্যাপিলারির হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেশি। তাহলে কি হবে? ফ্লুইড ভেসেল থেকে ইন্টারস্টিশিয়ামে চলে যাবে। ইডেমা তো ইন্টারস্টিশিয়াম স্পেসের অ্যাবনরমাল ফ্লুইড, তাই না? নরমাল না। কিছু ফ্লুইড তো এমনিই থাকে ইন্টারস্টিশিয়ামে। সুতরাং এ ট্রু। বুঝতে পেরেছেন? বি তে বলা আছে ইনক্রিজড প্লাজমা কলয়েডাল অসমোটিক প্রেশার। দেখেন প্লাজমা মানে কি ব্লাডের, হ্যাঁ? ব্লাডের ভিতরেই তো প্লাজমা থাকে অর্থাৎ ক্যাপিলারি ব্লাড ভেসেলের ভিতরে। আপনার কলয়েডাল অসমোটিক প্রেশার বেড়ে গেছে। তখন সে কি করবে? ফ্লুইড ধরে রাখতে চাইবে। সে কিন্তু ইন্টারস্টিশিয়ামে দিবে না। তাহলে কি হবে? ইডেমা হবে? হবে না। সুতরাং বি ফলস। সি তে বলা আছে ডিক্রিজ ইন্টারস্টিশিয়াল কলয়েডাল অসমোটিক প্রেশার। দেখেন ইন্টারস্টিশিয়ামের ভিতরে যে প্রোটিনগুলো আছে তারা তারা যে ধরনের প্রেশারটা ক্যারি করবে সেটার উপরে আপনার অবশ্যই ইডেমা ডিপেন্ড করবে। এখন আপনি ইন্টারস্টিশিয়ামের কলয়েডাল অসমোটিক প্রেশার যদি বেশি থাকে তাহলে ফ্লুইড ধরে রাখতো ইন্টারস্টিশিয়ামে। তো আল্টিমেটলি কি হতো? ইডেমা হতো। এখানে বলা আছে ডিক্রিজ মানে কমে গেছে। কমে গেলে কি আপনার ব্লাড ভেসেল থেকে ফ্লুইড ইন্টারস্টিশিয়ামে আসবে? স্বাভাবিক হিসাব, তাই না? আসবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে? ডিক্রিজ ইন্টারস্টিশিয়াল কলয়েডাল অসমোটিক প্রেশার এটাও কিন্তু ফলস। সি ফলস। ডি তে চলে যাচ্ছি ইনক্রিজড ইন্ট্রাভাস্কুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার। ইন্ট্রাভাস্কুলার হাইড্রোস্ট্যাটিক প্রেশার দেখেন আপনার একই কথা যে ভেসেলের মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে গেছে সুতরাং এটা ইডেমা ইনক্লুড করবে এবং ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল মানে ডি ট্রু হবে এবং ইতে বলা আছে তাহলে এখান থেকে ট্রু হচ্ছে এডি এবং ইতে বলা আছে ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশার এটা ফলস হবে। দেখেন ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশারটাকে আমরা বুঝি একটু বলি শর্ট করে। ইন্টারস্টিশিয়ামে আমাদের নরমালি ফ্লুইড থাকে, তাই না? ওই ফ্লুইডের যে প্রেশারটা সেটা কিন্তু ফ্রি ফ্লুইড প্রেশার। নরমালি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড এবং ব্লাডের প্লাজমার কনটেন্ট কিন্তু আপনার নরমাল।
মানে একদম কাছাকাছি। শুধু একটু প্রোটিন ভ্যারিয়েশন আছে। নাইলে কনটেন্ট গুলা একদম প্রায় কাছাকাছি সিমিলার। তো এই কন্ডিশনে আপনার হচ্ছে যে যদি ইন্টারস্টিশিয়াম স্পেস আপনি ভাবেন, আপনার ফ্লুইডটাকে মানে সে যদি ফ্লুইড ধরে রাখে অর্থাৎ ইনক্রি আ সরি সে ফ্লুইডটাকে ধরে রাখলো, হ্যাঁ? তাহলে কি হবে? ইন্টারস্টিশিয়াম স্পেসে ফ্লুইড বেশি ধরে রাখছে। অর্থাৎ এটা কিন্তু ইডেমা। ও যদি ক্যাপিলারি থেকে ফ্লুইড বের করে আনে, সেটা হচ্ছে নেগেটিভ ফ্রি ফ্লুইড প্রেশার। ও যদি ক্যাপিলারির দিকে ফ্লুইড দিয়ে দেয়, হুম? সেটা হচ্ছে ওর পজিটিভ ফ্লুইড প্রেশার। মানে ও যে প্যাথোলজিক কন্ডিশনটা করতেছে এটা নেগেটিভ। আর ও যে মানে ও যদি নিজের কাছে রাখে তাহলে হচ্ছে সেটা নেগেটিভ। এইভাবে এটা মনে রাখতে পারেন। একটু বই থেকেও দেখে নিবেন আ কথাটা। আরেকটা জিনিস হচ্ছে যে তাহলে মানে প্রেশারটা কেন দরকার? এটা যদি একটু বলি, আপনার কিছু রিঅ্যাবসর্পশন তো ব্লাড ভেসেল ইন্টারস্টিশিয়াম এর মধ্যে কন্টিনিউ হতে থাকে, তাই না? তো দেখা যায় যে এই ফ্লুইড প্রেশারটা মানে ইনক্রিজ ইন্টারস্টিশিয়াল ফ্রি আ এই মানে ইন্টারস্টিশিয়াল ফ্রি ফ্লুইড প্রেশারটা সেইজন্য ইম্পোর্টেন্ট। তো এটা যদি বেড়ে যায় তাহলে কি হবে? আপনার ইডেমা কিন্তু হবে না। আমি মাত্রই বললাম যে পজিটিভ অর্থাৎ ও ইন্টারস্টিশিয়াল ফ্রি ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে মানে ও চলে যাচ্ছে। ওই জায়গাতে আর থাকছে না। তাহলে এটা ইডেমার জন্য মানে ইনক্লুডস না। সুতরাং ফলস। ঠিক আছে? নেক্সট এ চলে যাচ্ছি। ওন্ড হিলিং ক্যান বি ডিফেক্টিভ ডিউ টু এটা খুবই ইম্পোর্টেন্ট, খুবই ইম্পোর্টেন্ট। আপনারা এটা ক্লাসেও শুনে মানে ক্লাসেও আপনাদের মেন্টর বলে থাকবেন যে ওন্ড হিলিং এর যে কজ গুলা, হ্যাঁ? কিছু লোকাল কজ, সিস্টেমিক কজ, হরমোনাল কজ আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন। আমরা চলে যাচ্ছি ওন্ড হিলিং ক্যান বি ডিফেক্টিভ ডিউ টু নাম্বারে হচ্ছে কর্টিসল। কর্টিসল ফলস হবে। কারো কি এটা নিয়ে কনফিউশন আছে? কর্টিসল কেন ফলস হবে? আম অবশ্য আমি তো আপনাদের শুনতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমি একটু এটা বলে রাখি, আপনারা কিন্তু গ্লুকোকর্টিকয়েড এর একটা ইফেক্ট আছে ইনফ্লামেশন এর উপরে। ঠিক আছে? তো কর্টিসল একটা হরমোন। সেদিক থেকে আপনাদের মনে হতে পারে যে তাহলে হচ্ছে কর্টিসলও তো উন্ড হিলিং এ কাজ করে। এটা মাথায় রাখবেন যে এটার আসলে কোনো ইফেক্ট নাই। লাইক অ্যালডোস্টেরন এর মতো। আমরা সি নাম্বার অপশনে দেখতে পাচ্ছি অলরেডি যে এটা অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট থাকে না। কিভাবে থাকে না? একটু মেকানিজম এ যে ডিফেক্টিভ করে না। নরমালি কি হয় যে আপনার ওই সাইডটাতে মানে গ্লুকোকর্টিকয়েড কিন্তু রিটার্ড করে যে ইনফ্লামেশন হতে দেয় না। স্টেরয়েড হচ্ছে ইনফ্লামেশন ব্লক করে দেয়। তখন ওই সময় উন্ডি ডিফেক্ট হয়। কিন্তু কর্টিসলের এমন কোনো কাজ থাকে না। ঠিক আছে? এই নাম্বারটা হচ্ছে সেদিক থেকে হচ্ছে ডিউ টু ডিফেক্টিভ হবে না। মানে কর্টিসল হচ্ছে ফলস। সে উন্ড হিলিং কে ডিলে করে গ্লুকোকর্টিকয়েড কিন্তু ডিফেক্টিভ করে না। ফলস। বিতে বলা আছে জিঙ্ক। জিঙ্ক অবশ্যই প্রমোট করে। এটা মানে হচ্ছে সো উন্ড হিলিং মানে এটার অভাবে হচ্ছে হতে পারে। জিঙ্ক ট্রু। অ্যালডোস্টেরন হচ্ছে যে নো ইফেক্ট। সো অ্যালডোস্টেরন ফলস। অক্সিজেনের যদি কম থাকে তাহলে উন্ড হিলিং ডিফেক্ট হবে। সুতরাং এটাও ট্রু। এটার অক্সিজেন এখানে একটা ফ্যাক্টর। অ্যান্ড ভিটামিন সি। ভিটামিন সি অবশ্য আপনারা তো এটা জানেন যে কোলাজেন ফর্মেশন এ হেল্প করে। উন্ড হিলিং এর সাথে সেটা যুক্ত। সুতরাং এটা ট্রু হবে। তাহলে এখানে ট্রু অ্যান্সার দাঁড়াচ্ছে বি, ডি, ই। আরেকটা কথা যে আপনারা এরকম কিছু কোয়েশ্চেন পাবেন। উন্ড হিলিং ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই, উন্ড হিলিং ক্যান বি ডিফেক্টেড বাই, উন্ড হিলিং ক্যান বি ডিলেড বাই। এই যে এটা কিন্তু খেয়াল করবেন। এখানে মূলত ফ্যাক্টর গুলা আপনাকে কিন্তু বলে দিচ্ছে না জিঙ্ক কমে গেছে তাই ডিফেক্টিভ, অক্সিজেন কমে গেছে তাই ডিফেক্টিভ। কথাগুলা কিন্তু খেয়াল করবেন। মূলত কোন ফ্যাক্টরের জন্য ও ওর মানে এফেক্ট করতে পারে সেটা মাথায় রেখে আপনারা আগাবেন। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ অটোসোমাল ডমিন্যান্ট। অটোসোমাল ডমিন্যান্ট এ কি হয়? মনে করেন যে উম আমরা যদি অটোসোমাল ডমিন্যান্ট এর ক্ষেত্রে আমরা ৪ টা পয়েন্ট পড়ে থাকি, হ্যাঁ? আমি সেগুলোর অ্যাব্রিভিয়েট না করলাম। যে আপনার ১ম এ হচ্ছে যে দেখা যায় যে পরের জেনারেশনে যে ট্রান্সফার করলো সেটা অনেক সময় কিন্তু আপনার মানে প্রপারলি হয় না। আমরা একটু দেখি এই নাম্বারে কি আছে তারপরে আমরা অ্যাব্রিভিয়েশন দিচ্ছি। বোথ প্যারেন্টস আর অ্যাফেক্টেড। হুম? অটোসোমাল ডমিন্যান্ট এর ক্ষেত্রে বোথ প্যারেন্টস কি অ্যাফেক্টেড থাকবে? সেটা কিন্তু থাকবে না। আ বা আপনার হচ্ছে যে নাম্বার ফলস। হুম? একজন থাকতে পারে। কিন্তু বোথ প্যারেন্টস একজন না মানে হচ্ছে বোথ প্যারেন্টস এফেক্টেড থাকবে না। এমন হতে পারে দেয়ার ইস এ ফুল পেনিট্রান্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ দ্যা জিন। ফুল পেনিট্রান্স না, ইনকমপ্লিট পেনিট্রান্স হয়। এটার মানেটা কি? যে আপনার ১ম জেনারেশন এ একটা রোগ আছে সেটা খুব একটা
প্রবলেম না। সে মানে তার হয়তোবা ইনহেরিটেন্ট হিসেবে ভিতরে জিনটা বা ওই কন্ডিশনটা রয়ে গেছে। বাট সে খুব একটা সাফার করতেছে না। কিন্তু একই জিনটা যখন তার পরবর্তী জেনারেশন এ ট্রান্সফার হচ্ছে, দেখা যাচ্ছে কেউ একজন তার মানে আ রেগুলার একটা মানে আপনার কিডনিতে বা হাত পায়ে কিছু পরবর্তীতে হয়তোবা সেই জিন মানে সেই ট্রান্সমিউটেশন টাই আপনার উম উম ইয়েতে ট্রান্সফার হয়ে গেছে। মানে হচ্ছে যে ব্রেইনে ট্রান্সফার হয়ে গেছে। তো এই ক্ষেত্রে যেটা হবে যে আপনার কিন্তু মানে ইনকমপ্লিট এটাকে বলে ইনকমপ্লিট পেনিট্রান্স। সুতরাং এটা না মানে অনেক বেশি হচ্ছে যে বেড়ে যায়। অনেক ১ম জেনারেশন এর থেকে পরের জেনারেশন হয়তোবা ১ম জেনারেশন এটা কোনো সমস্যাই ছিল না। পরের জেনারেশন এ এটা টোটালি ফেটাল কন্ডিশন হয়ে যায়। তো এই বি নাম্বারটা কি হবে? আল্টিমেটলি বি নাম্বার ফলস। হোমোজাইগাস জিনস শো ফেনোটাইপ এইটা হোমোজাইগাস না, হেটেরোজাইগাস, হোমোজাইগাস তো না। ফ এটা ফলস। ডিতে বলা আছে ভার্টিকাল ট্রান্সমিশন এটা তো ট্রু। জেনারেশন টু জেনারেশন অ্যান্ড ভার্টিকাল ট্রান্সমিশন ও হয়। হাই নিউ মিউটেশন রেট এটাও ট্রু। হ্যাঁ, অনেক ওই যে বললাম যে ১ম এমন মানে মূলত হচ্ছে আচ্ছা বোথ প্যারেন্টস এফেক্টেড এর ক্ষেত্রে বলি, প্যারেন্টস ২ টা কিন্তু নরমাল থাকে। কিন্তু দেখা যায় যে যখন স্পার্ম আর ওভাম হচ্ছে যে আপনার জাইগোটটা ফর্মেশন করে, তখন এমন কিছু মিউটেশনটা হয়ে যায় যে তখন এই ডিজিজটার উৎপন্ন হয়। তাহলে কি নিউ মিউটেশন হইল না? আবার যখন আপনার আগের জেনারেশনে যে ক্যারিয়ার ছিল, একটু ভালো ছিল, ক্যারিয়ারও না মানে জিনিসটা হয়তোবা ভিতরে স্তিমিত অবস্থায় ছিল। উম তারপরে হঠাৎ করে দেখা গেল পরের জেনারেশনে সেটা ফেটাল কন্ডিশন এ চলে গেছে বা উনি আগের জেনারেশন বুঝতে পারলেও তার ওটা এত সিগনিফিক্যান্ট কিছু ছিল না। তো নিউ মিউটেশন কিন্তু হতে থাকে। ঠিক আছে? সুতরাং হাই নিউ মিউটেশন রেট এটা ট্রু। আমরা ওই যে দেখা যাচ্ছে ইউজুয়াল হ্যাজ আনএফেক্টেড প্যারেন্টস, বিতে ইনকমপ্লিট পেনিট্রেন্স অ্যান্ড হেটেরোজাইগস। মানে আপনার জাইগোটটা তৈরি হওয়ার সময় অটোজোমাল ডমিন্যান্ট ডিজিজ গুলো হয় নরমালি। অটোজোমাল ডমিন্যান্ট ইনহেরিটেন্স এইটা আসলে আমি বলব না কিছু কারণ এটা তো আপনার হচ্ছে অটোজোমাল ডমিন্যান্ট এবং রেসেসিভ। আমি ১ টা না ২ টা বলতেছি। অনেক সময় কিন্তু অটোজোমাল আ মানে আপনারা আপনাদের ক্লাসে পড়ে থাকবেন যে অটোজোমাল ডমিন্যান্ট এর একটা নিমোনিক আছে। নিমোনিকটা যেমনই হোক, এটা যদি এটা ছাড়া কেউ বেটার নিমোনিক বানাতে না পারেন, তাহলে ওই নিমোনিকটাই পড়বেন। ওইটা আমার জন্য হেল্পফুল ছিল। আশা করি আপনাদের জন্যও সেটা হেল্পফুলই হবে। অনেকে ভাবতে পারেন যে আচ্ছা ডমিন্যান্ট আর রিসেসিভ একটা পড়লেই মনে হয় হবে। না, ব্যাপারটা এরকম না। এক্স লিঙ্ক রেসেসিভ ও থাকে। ঠিক আছে? সুতরাং সবসময় ডমিন্যান্ট আর মানে একটা পড়লাম, ডমিন্যান্ট পড়লাম আর বাকি অপশন গুলা রিসেসিভ থেকে থাকবে সেটা কিন্তু থাকে না। ডমিন্যান্ট, রিসেসিভ ২ টারই নিমোনিক সহ মুখস্থ রাখবেন। নিমোনিক ছাড়া যদি কেউ মুখস্থ রাখতে পারেন ভালো। কেউ যদি নতুন নিমোনিক তৈরি করতে পারেন তাও ভালো। কিন্তু যেভাবে হোক আমার ইনহেরিটেন্স এর কজ গুলা মনে রাখবেন। মূল কথা হচ্ছে এটা। তাহলে এতে বলা আছে ফ্যামিলিয়ার এডেমাটাস পলিপোসিস এটা হচ্ছে ট্রু। আ অটোসোমাল ডমিন্যান্ট মাল্টিপল নিউরোফাইব্রোমাটোসিস এটাও ট্রু। সি তে বলা আছে রেটিনোব্লাস্টোমা এটা ট্রু। আ ডি তে আ অ্যাটাক আ অ্যাটাক্সিয়া আচ্ছা অ্যাটাক্সিয়া ল্যান্টেসিস এটা না, এটা অটোসোমাল ডমিন্যান্ট না। জেরোডার্মা পিগমেন্টোসাস তো এটাও না। তাহলে ট্রু দাঁড়াচ্ছে এ, বি, সি। পলির মায়ে যতটা আমার মনে পড়ছে কজগুলো, রেটিনোব্লাস্টোমা সম্ভবত ডমিনেন্স এ আপনারা পাবেন না। ঠিক আছে? এর জন্যই আসলে কোয়েশ্চেন সলভ। এক্সাম গুলা দিব আমরা নতুন, নতুন কিছু যদি পড়ার বাইরে থেকে থাকে সেটা শেখার জন্যই তো এক্সাম, তাই না? সব যদি আপনারা মানে পড়ে আসছেন, অনেকেই এটা জানেন। আবার অনেকে হয়তোবা বলবেন যে এটা তো না জানি না। তাদের জন্য কথাটা বলা যে এইজন্যই এক্সাম। কোয়েশ্চেন সলভ এক্সাম না মানে মূলত আপনারা কোয়েশ্চেন সলভ করবেন দেন না এক্সাম দিতে আসবেন। সেইজন্যই কোয়েশ্চেন সলভ এর ব্যাপারগুলা আসে। এবং এক্সামের পরেও যে জিনিসগুলা পারেন নাই সেটা অবশ্যই নোট করবেন এবং সলভ করবেন। ঠিক আছে? মাথায় রাখবেন। অটোসোমাল রিসেসিভ এর ফিচার কি? এতে বলা আছে unaffected individual does not transmit the disease. আম এটা না। অবশ্যই আনএফেক্টেড ইন্ডিভিজুয়াল হচ্ছে যে ট্রান্সমিট করতে পারে। ক্যারিয়ার ট্রান্সমিট করতে পারে। ঠিক আছে? কিন্তু ডাজ নট ট্রান্সমিট এটা ফলস। এটা ফলস, এ ফলস। বি তে বলা আছে মেল ফিমেল আর ইকুয়ালি এফেক্টেড। হ্যাঁ, এটা ট্রু। মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড। সি তে বলা আছে কমপ্লিট পেনিট্রেশন ইস কমন। এটা ট্রু। আমরা তো অটোসোমাল ডমিনেন্ট ইনকমপ্লিট পেনিট্রেশন হয়। রিসেসিভ এ কিন্তু না। আগে যা ছিল পরেও তাই। কমপ্লিট পেনিট্রেশন টা কমন। ঠিক আছে?
সুতরাং সি ট্রু। ডিতে বলা হচ্ছে অনসেট ইজ ইউজুয়ালি লেট ইন লাইফ। না, অটোসোমাল ডমিনেন্টের রিসেসিভ এর পেশেন্ট গুলাকে আপনারা দেখবেন বাচ্চা মানে আর্লি লাইফ এই হচ্ছে বোঝা যায়। সুতরাং আর্লি এটা হচ্ছে পাওয়া যায়। লেটে হয় না। ডি ফলস। ইতে বলা আছে ট্রান্সমিশন প্যাটার্ন ইস অবলিক, এটা ফলস। তাহলে আমাদের ট্রু দাঁড়াচ্ছে বি এবং সি। নেক্সট এ চলে যাচ্ছি ফলোইং দ্য কোয়েশ্চেন সেল। কোয়েশ্চেন সেল কি আসলে? একটা সেল সাইকেল পড়েছেন তো সবাই, তাই না? G0 ফেজ, G1 ফেজ, G2 পড়েছেন তো? এস ফেজ, এম ফেজ, আচ্ছা যাই হোক। আশা করি ওটা নিয়ে আমাকে আর বলতে হবে না। G1 দেন হচ্ছে যে ডিএনএ সিনথেসিস ফেজ, এস ফেজ, G2 দেন হচ্ছে এম ফেজ। তো G0 ফেজে কিছু সেল থাকে। আমাদের সেল ৩ ধরনের হয়, তাই না? কোয়েশ্চেন সেল, পার্মানেন্ট সেল আর লেবেল সেল। তো এই কোয়েশ্চেন সেল গুলো এমন সেল যার স্টিমুলেশন এর উপরে, আপনারা এটা জানেন যে স্টিমুলেশন এর উপরে মূলত ও সেল ডিভিশন করে, আদারওয়াইজ করে না। মানে মূলত সে G0 ফেজে বসে থাকবে এবং তার মনে হইলে সে হচ্ছে আপনার আ ই করবে, ডিভিশন করবে, নাইলে করবে না। স্টিমুলেশন পেলে। তাহলে আমরা দেখি কি, কি আছে স্টেমে। এতে বলা আছে থাইরয়েড। আ থাইরয়েড, হ্যাঁ, থাইরয়েড স্টিমুলেশন নরমালি কি আপনার থাইরয়েড করে? হাইপারপ্লাসিয়া হইছে? হয় নাই। স্টিমুলেশন পেলে হবে। সুতরাং কোষের সেল, এটা ট্রু। বি তে বলা আছে অস্টিওসাইট, এটাও ট্রু। সি তে বলা আছে মায়োকার্ডিয়াম, এটা ট্রু না। ডি তে বলা আছে জিআইটি, এটা ফলস, এটাও না। ই তে বলা আছে স্মুথ মাসল সেল। জিআইটি তো ল্যাবাল সেল সম্ভবত। হ্যাঁ, ল্যাবাল সেল। আর ইতে বলা আছে মায়োকার্ডিয়াম তো পার্মানেন্ট সেল। ইতে বলা আছে স্মুথ মাসল সেল। এটা ট্রু। এটা ও স্টিমুলেশন পেলে ডিভিশন করবে, নাইলে করবে না। তাহলে আমাদের ট্রু অ্যান্সার দাঁড়াচ্ছে এ, বি এবং ই। নেক্সট হচ্ছে ফলোইং আর দ্য এক্সাম্পল অফ দ্য প্যাথোলজিক অ্যাট্রফি। ঠিক আছে? এতে বলা আছে ডিক্রিজড ইন সাইজ অফ ইউটেরাস আফটার পার্চুরেশন। দেখেন এটা তো অ্যাট্রফি এ, ঠিক আছে? পার্চুরেশন এর পরে ইউটেরাসটা ডিক্রিজ হয়ে গেছে। কিন্তু এটা তো প্যাথোলজিক না। বুঝতেই পারছেন। সুতরাং এ ফলস। বি তে বলা আছে অ্যাট্রফি অফ দ্য নটোকর ডিউরিং ফেটাল ডেভেলপমেন্ট। এটা কি প্যাথোলজিক? এটাও না। এটা ফলস। সি তে বলা আছে সিনাইল অ্যাট্রফি। এটা প্যাথোলজিক। প্যাথোলজিক্যাল অ্যাট্রফি, সিনাইল অ্যাট্রফি এটা কিন্তু মানে ওল্ড এজ দের হয়। হ্যাঁ? সিনাইল অ্যাট্রফি এটা প্যাথোলজিক অ্যাট্রফি, এটা ট্রু। ডি তে বলা আছে অ্যাট্রফি অফ দ্য থাইরোকোসাল ড্রাগ ডিউরিং ফেটাল ডেভেলপমেন্ট। উম এটা ফলস। এটা দেখেন এটা তো ফিজিওলজিক্যালি অ্যাট্রফি হবে। ঠিক আছে? সুতরাং এটা ফলস। আর তে বলা আছে ডিনার্ভেশন অ্যাট্রফি। এটা হচ্ছে যে প্যাথোলজিক্যাল অ্যাট্রফি। সুতরাং আপনার এটা ট্রু। তাহলে আমাদের ট্রু আনসার দাঁড়াচ্ছে সি এবং ই। ফাংশন অফ অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটস আর, ঠিক আছে? এটা আমরা আম মানে জানবো যে অ্যারাকিডোনিক আমরা নরমালি এটা খুব কমনলি আমাদের কয়েকটা জায়গায় লাগবে। প্যাথোলজিতে লাগবে। তারপরে হচ্ছে যে আপনারা ফার্মাকোলজিতে এটা হচ্ছে যে উম আ পাবেন অ্যারাকিডোনিক অ্যাসিড মেটাবোলাইটসটা। এটা ভালো করে পড়বেন। প্রোস্টাগ্ল্যান্ডিন A2 কজেস ভেসোডাইলেশন। আপনার হচ্ছে যে এই প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কজেস ভেসোডাইলেশন। প্রোস্টাগ্ল্যান্ডিন I2 কি ভেসোডাইলেশন করে? হ্যাঁ, করে। আপনার হচ্ছে যে প্রোস্টাগ্ল্যান্ডিন I2 ভেসোডাইলেশন করে। থ্রম্বোক্সিন A2 হচ্ছে প্লাটিলেট অ্যাগ্রিগেশন করবে। তারপরে লিকোট্রিন এর উপরে কিছু কাজ আছে। আচ্ছা দেখি। থ্রম্বোক্সিন A2 কজেস প্লাটিলেট অ্যাগ্রিগেশন, এটাও ট্রু। দেন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ডিক্রিজ ভাস্কুলার পার্মিয়াবিলিটি, এটা না, এটা ফলস। লিকোট্রিন C4 ইনহিবিট ইনফ্লামেশন। সে কি ইনহিবিট করে ইনফ্লামেশনকে বাড়ায়, ভাস্কুলার পার্মিয়াবিলিটি বাড়ায়। সুতরাং ডি ফলস, হ্যাঁ? ইনহিবিট করে না। লিকোট্রিন B4 কজেস কেমোট্যাক্সিস। হ্যাঁ, লিকোট্রিনের একটা স্টেপ যেটা কিনা B4 সেটা কেমোট্যাক্সিস করে। ঠিক আছে? সুতরাং এটা ট্রু। বাকিগুলা কিন্তু ইনফ্লামেশন, ভাস্কুলার পার্মিয়াবিলিটি, ভেসোডাইলেশন, ব্রঙ্কো কনস্ট্রিকশন, ডায়ালেশন এগুলোর সাথে যুক্ত। তাহলে আমাদের ট্রু আনসার দাঁড়াচ্ছে এ, বি এবং ই। নেক্সট হচ্ছে কজেস অফ পিটিং ইডেমা। ক্লিনিক্যাল সিগনিফিকেন্স এর উপরে আপনার যে ইডেমার ক্লাসিফিকেশনটা করা হয় সেটা হচ্ছে পিটিং ইডেমা। তাহলে আমরা একটু দেখে নেই কি, কি আছে পিটিং ইডেমা। আচ্ছা, পিটিং ইডেমা বুঝি তো। ইডেমার মধ্যে আপনি একটা পেশেন্ট, আপনি এটা অনেকেই আমরা জানিও, এটা ইন্টারনিতেই শিখে থাকবেন। সেটা হচ্ছে যে ইডেমার মধ্যে প্রেস করবেন। প্রেস করার পরে জায়গাটা যদি গর্ত হয়ে থাকে এবং বেশ কিছুক্ষণ কয়েক সেকেন্ড পরে নরমাল পজিশন আছে, সেটা কিন্তু একটা ভ্যালুয়েবল সিগনিফিকেন্ট। ঠিক আছে? ডিজিজ সিগনিফিকেন্ট। তাহলে পিটিং ইডেমা আমাদের কজেস গুলো আমরা দেখে নিব।
ফাইলেরিয়া, পিটিং ইডেমা। এতে বলা আছে ফাইলেরিয়া, এ নাম্বার না। বিতে বারবার চাপ লেগে যাচ্ছে। বি নাম্বার হচ্ছে অ্যাঞ্জিওইডেমা, এটাও না। সিতে বলা আছে আপনার হচ্ছে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার, এটা পিটিং ইডেমা করে। ম্যালনিউট্রিশন, এটাও পিটিং ইডেমা করে। ইতে বলা আছে হাইপোথাইরয়েডিজম, এটা না, এটা পিটিং ইডেমা করে না। হ্যাঁ, কজগুলো আমি আর কি বলবো, এটা পড়ে নিবেন। তাহলে হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলার এবং ম্যালনিউট্রিশন, এই দুইটা হচ্ছে ট্রু। ডুয়াল ব্লাড সাপ্লাই এরিয়া দ্যাট আর রেজিস্ট্যান্স টু ইনফ্রাকশন। দেখেন, ইনফ্রাকশন কি আমরা বুঝি তো, তাই না? ইনফ্রাকশন কি? একটা নেক্রোস্ট এরিয়া, নেক্রোস্ট এরিয়া, সেটার নাম হচ্ছে ইনফ্রাক্ট। ইনফ্রাক্ট প্রশনের যে প্রসেসটা, ইনফ্রাক্ট করার যে প্রসেসটা, সেটার নাম হচ্ছে ইনফ্রাকশন। ঠিক আছে? তাহলে আপনার এমন একটা ভেসেল চিন্তা করেন যেখানে আপনার ইন্ড আর্টারি মানে লাস্ট একটা আর্টারি সাপ্লাই দেয়, সেই ভেসেলটা স্বাভাবিকভাবেই কিন্তু ইনফ্রাকশন হবে বেশি, নেক্রোস্ট হওয়ার চান্স বেশি। ইনফ্রাক্ট মানে নেক্রোস্ট এরিয়া যদি ব্লাড ভেসেল কোনো ব্লাড ভেসেল এরিয়া যদি নেক্রোস্ট হয়ে ক্লটেড হয়ে যায়, সেটা কিন্তু মানে ওই জায়গাটা আবার তারপরে হচ্ছে ব্লাড সাপ্লাই বন্ধ করে দেয়, সেটা হচ্ছে যে ইনফ্রাক্ট বলা হয়। তাহলে ইন্ড আর্টারি যেসব জায়গায় আছে সেই সব জায়গায় হচ্ছে যে আপনি ভেবে দেখেন যে ইন্ড আর্টারি আছে, ব্লাড ভেসেলটা ওই জায়গায় ইনফ্রাক্ট হয়ে গেছে, মানে ওই এরিয়াটা কিন্তু আলটিমেটলি সাপ্লাই পাচ্ছে না। কিন্তু যদি ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে, তাহলে কিন্তু ইনফ্রাকশনটাকে সে রেজিস্ট করতে পারে। তাহলে আমরা একটু দেখে নিচ্ছি অপশন গুলা যে ডুয়াল ব্লাড সাপ্লাই আসলে কোথায় কোথায় থাকে। এতে বলা আছে হেপাটিক ভেইন অ্যান্ড পোর্টাল ভেইন। বলেন তো, লিভারে কি ডুয়াল ব্লাড সাপ্লাই থাকে কিন্তু হেপাটিক ভেন পোর্টাল ভেইন না? এই হচ্ছে ফলস। হেপাটিক আর্টারি এন্ড পোর্টাল ভেইন ট্রু আনসারটা হবে। ঠিক আছে, সুতরাং এ ফলস। বিতে বলা আছে ব্রঙ্কিয়াল এন্ড পালমোনারি আর্টারি, হ্যাঁ এটা ট্রু। সিতে বলা আছে প্যারালেল রেডিয়াল এন্ড আলনার আর্টারিস, হ্যাঁ এটাও ট্রু। ঠিক আছে, এই দুইটা কিন্তু ডুয়েল ব্লাড সাপ্লাই পায়, ব্রঙ্কিয়াল, পালমোনারি, প্যারারেডিয়াল, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন, এগুলো ডুয়েল ব্লাড সাপ্লাই। দিতে বলা আছে আর্টারিস ইন দ্য কিডনি, এটা না। আর হচ্ছে স্প্লিন, আর্টারিস ইন দ্য স্প্লিন, এটা ইন আর্টারি থাকে, সো এটা ডুয়েল ব্লাড সাপ্লাই থাকে না। ই নাম্বারও ফলস, তাহলে ট্রু দাঁড়াচ্ছে হচ্ছে আপনার বি এবং সি। ঠিক আছে, প্রথমটা হতো যদি হেপাটিক আর্টারি থাকতো, যেহেতু ভেইন বলেছে সুতরাং প্রথমটা ফলস। রেস্টোরেশন অফ দ্য ব্লাড ফ্লো টু অ্যান এরিয়া অফ ইস্টিমিয়া, একটি ইস্টিমিক এরিয়াতে ব্লাড ফ্লো রিস্টোর হয়েছে। ঠিক আছে, দেখি একটু অপশন গুলা। এতে বলা আছে উইল রেজাল্ট ইন রিকভারি অফ ইরিভার্সিবলি সেলস। ইরিভার্সিবলি মানে এখানে হচ্ছে ড্যামেজড মনে হয় হবে, স্পেলিং মিস্টেক থাকতে পারে, যাই হোক। ইরিভার্সিবল সেল ড্যামেজ বা ইরিভার্সিবলি কিছু হইছে, সেই জায়গায় কি আপনি যতই ব্লাড ফ্লো দেন ইস্টেমিয়া কি আপনার ব্যাক করবে? করবে না। রেস্টোর ব্লাড সাপ্লাই যতই করেন সেটা ভালো হবে না, সুতরাং আম, এখানে হচ্ছে এ নাম্বার ফলস। বিতে বলা হচ্ছে প্রডিউস রিপারফিউশন ইনজুরি থ্রু ফ্রি রেডিক্যাল, হ্যাঁ। রিস্টোরেশন অফ দ্য ব্লাড ফ্লো যদি এরিয়া অফ ইস্টেমিয়া সাইটে দেন, মানে ব্লাড ফ্লো যদি রিস্টোর হয়, তাহলে কিন্তু তার মানে রিপারফিউশন ইনজুরিটা মানে ইনজুরির মাধ্যমে তো ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে ওই জায়গাটাতে। হ্যাঁ ঠিক আছে, ফ্রি রেডিক্যাল কোন কোন সাইটে হয়, কেন হয়, কাদের দ্বারা হয়, এটা পড়বেন ভালো করে। তো বি নাম্বার কি হবে? ফলস। সিতে বলা আছে কজেস ফার্দার সেল ডেথ বাই অ্যাপোপ্টোসিস, কজ ফার্দার সেল ডেথ বাই অ্যাপোপ্টোসিস, রেস্টোরেশন অফ, হ্যাঁ ঠিক আছে, এটা হতে পারে। সি ট্রু। ডিতে বলা আছে প্রিভেন্ট ফার্দার টিস্যু ড্যামেজ বাই নেক্রোসিস, না। ইতে বলা আছে মে প্রডিউস টিস্যু ড্যামেজ থ্রু ইমিউনোগ্লোবুলিন মেডিয়েটেড কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন, এটা ট্রু। তাহলে ট্রু আনসার দাঁড়াচ্ছে এখানে বি, সি এবং ই। নেক্সটে চলে যাচ্ছি, অ্যাঞ্জিওজেনেসিস ইনভলভ স্প্রাউটিং নিউ ভেসেল ফ্রম এক্সিস্টিং ওয়ান। ঠিক আছে, অ্যাঞ্জিওজেনেসিস ইনভলভ স্প্রাউটিং নিউ ভেসেল এক্সিস্টিং ওয়ান এন্ড কনসিস্ট অফ ফলোইং স্টেপ। দেখেন অ্যাঞ্জিওজেনেসিসে কি হয় আমরা কি জানি? স্প্রাউটিংটা কেমনে হয়? দেখি আগে অপশন গুলা তারপরে বলছি। ইনক্রিজ পারমিয়াবিলিটি স্প্রাউটিং যখন এক্সিস্টিং ওয়ান এন্ড কনসিস্ট অফ ফলোইং স্টেপ, পারমিয়াবিলিটি না। ফরমেশন অফ পেরিসাইটস, হ্যাঁ এটা ট্রু। প্রলিফারেশন অফ এন্ডোথেলিয়াল সেল, এটা ট্রু। রিমডেলিং অফ দ্য ইনটু গ্রোথ ফ্যাক্টর, এটা ফলস। এবং রিক্রুটমেন্ট অফ এন্ডোথেলিয়াল সেল, এটা ট্রু। তাহলে এখানে ট্রু আনসার দাঁড়াচ্ছে ইনক্রিজ পারমিয়াবিলিটি, এটা ট্রু। আচ্ছা,
ও আচ্ছা, আমি একটা মিস্টেক করেছি। সেটা হচ্ছে A নাম্বার ইনক্রিজ পারমিয়াবিলিটি টা ট্রু, B নাম্বার হচ্ছে ফরমেশন অফ পেরিসাইট এটা ফলস। ঠিক আছে? সি এবং ই ট্রু। A, C, E ট্রু। আচ্ছা, একটু বলি। আমি ওটা মাথায় ঘুরছিল, মানে অপশনটা এখানে ই হয়েছে। যেটা হয় যে আপনার হচ্ছে যে অ্যাঞ্জিওজেনেসিস যখন হয় ২ টা ব্লাড ভেসেল, ঠিক আছে? আপনারা একটু ইমাজিন করেন, যেহেতু এখানে লিখে দেখাতে পারছি না, আপনারা ক্লাসেও পড়ে থাকবেন। তারপরে একটু বলে দিচ্ছি। ব্লাড ভেসেলের মানে ব্লাড ভেসেলের ওয়ালটা কি থাকে? এন্ডোথেলিয়াল সেল। বুঝেন? এন্ডোথেলিয়াল ওয়ালের বাইরে যে সেলটা ব্লাড ভেসেলটাকে কভার করে রাখে সেটা মূলত পেরিসাইট। ঠিক আছে? তো যখন আপনার অ্যাঞ্জিওজেনেসিস হওয়ার দরকার হয়, তখন এন্ডোথেলিয়াল সেলগুলোর যে ইনক্রিজ পারমিয়াবিলিটি টা হবে, আমি ওটা ভাবতে গেছিলাম কিন্তু এটা এখানে আপনাদেরকে আবার ফলস বলে ফেলছি শুরুতে। যাই হোক, তখন ব্লাড ভেসেল এন্ডোথেলিয়াল সেলগুলা কি হবে যে আপনার মানে মানে ১ম এ হচ্ছে যে পেরিসাইটটা সরে যাবে। ১ম লেয়ার চিন্তা করেন। পেরিসাইটটা বেসমেন্ট মেমব্রেনের সাথে লাগানো ছিল। বেসমেন্ট মেমব্রেন তখন হচ্ছে ডিজেনারেশন হওয়া শুরু করবে অ্যাঞ্জিওজেনেসিস এর সময়। তারপর তো পেরিসাইটটা তখন সরে গেল। বেসমেন্ট মেমব্রেন নাই। ও থাকবে কোথায়? তাহলে বেসমেন্ট মেমব্রেন, পেরিসাইট, দেন বেসমেন্ট মেমব্রেন, দেন হচ্ছে এন্ডোথেলিয়াল সেল। তখন এন্ডোথেলিয়াল সেলগুলো কি হবে? মানে বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে? বাইরে বের হয়ে এসে ও যে করবে যে একটা বাডিং মানে স্প্রাউটিং হবে। বাডিং না, লাইক স্প্রাউটিং হবে। মানে ও একটু আ পি আ পিকলি বেড়ে উঠবে। তো ওই কন্ডিশনে যেটা হয় যে স্প্রাউটিং যখন হবে তখন আ আপনার পেরিসাইট গুলো সরে গেল, স্প্রাউটিং হলো এবং সে আস্তে আস্তে আরেকটা ব্লাড ভেসেল এর সাথে সেম ভাবে আরেকটা ব্লাড ভেসেল সেভাবে সে কানেক্ট হবে। যখন কানেক্ট হলো তখন সাথে সাথে কি হবে যে আপনার আবার আ মানে হচ্ছে যে পেরিসাইট গুলা ১ম এ হচ্ছে যে আপনার এন্ডোথেলিয়াল সেল গুলা হচ্ছে যে মানে যখন স্প্রাউটিং শুরু হয় তখনই এন্ডোথেলিয়াল সেল প্রলিফারেশন শুরু হয়ে যায়। তো আস্তে আস্তে সে উপরে মানে বাড়তে থাকবে। আরেকটা ব্লাড ভেসেল মনে করেন সেও একইভাবে বাড়তেছে। তাহলে ২ টা কি কানেকশন হয়ে গেলে কি হলো? এখানে স্প্রাউটিং অফ দ্যা নিউ ব্লাড ভেসেল ২ টা ব্লাড ভেসেল আলাদা ছিল। তাদের মাঝখানে স্প্রাউটিং হয়ে আ কানেকশন যখন হইলো তখনই কিন্তু সেটাকে আমরা বলি অ্যাঞ্জিওজেনেসিস, নিউ ব্লাড ভেসেল ফরমেশন হলো। ঠিক আছে? তো যখন ওই এন্ডোথেলিয়াল সেলটা স্প্রাউটিং শুরু করলো তখন সে আবার কিছু গ্রোথ ফ্যাক্টর এর কারণে সে হচ্ছে প্রলিফারেট করা শুরু করে দেয়। প্রলিফারেট যখন করা শুরু করে দেয় তো ওই জায়গায় কিন্তু অনেক ধরনের এন্ডোথেলিয়াল সেল রিক্রুটমেন্ট হয়। ঠিক আছে? সুতরাং ই নাম্বারে যেটা বলেছে রিক্রুটমেন্ট অফ এন্ডোথেলিয়াল সেল সেটা ট্রু। সি তে বলেছে proliferation অফ এন্ডোথেলিয়াল সেল সেটাও ট্রু। আবার হ্যাঁ, পারমিয়াবিলিটি তো বাড়ে। কিন্তু পেরিসাইট ফরমেশন হয় না আসলে। পেরিসাইটে যেটা হয় যে পেরিসাইটটা সরে যায়। বেসমেন্ট মেমব্রেন ডিজেনারেশন দিয়ে শুরু হয় তো পেরিসাইটটা সরে যায় এবং যখন আবার ২ টা মানে এন্ডোথেলিয়াল সেল লেগে যায়, ব্লাড ভেসেল ফরমেশন হয়ে যায় প্রপারলি তখন আবার পেরিসাইট উপরে এসে লাগে। তাহলে হচ্ছে যে এই টোটাল আ কথাটা এখানে আম আছে। আম আপনার তুলে দেওয়া আছে। আপনারা একটু পড়ে নিবেন বা এখান থেকে না বললে একটু রবিন্স থেকেও পড়তে পারেন। যদি রবিন্স থাকে। না থাকলে এখান থেকে পড়ে নিতে পারেন বা একটু নেটে দেখে নিতে পারেন। এই হচ্ছে অ্যাঞ্জিওজেনিস ফরমেশন এর প্রক্রিয়া। এটা কিন্তু পেইড কোয়েশ্চেন। ঠিক আছে? অনেকে ভাবতে পারে যে কিছু জায়গায় অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে। অনেকেই এটা পারবেন। আবার অনেকে হয়তোবা একটু প্রবলেম ফিল করবেন। যারা প্রবলেম ফিল করবেন তাদের জন্য বলছি যে এটা কিন্তু পেইড কোয়েশ্চেন। এটা এসেছে বিসিপিএস এ। মেটাপ্লাসিয়া রেজাল্টস ডিউ টু মেটাপ্লাসিয়া আসলে কাদের জন্য হয়? মেটাপ্লাসিয়া কেন হয় এটা আমরা জানি। কিন্তু কি ফ্যাক্টরের কারণে ওর মেকানিজম এ কি থাকে সেটা কিন্তু জানতে হবে। ঠিক আছে? মেটাপ্লাসিয়াটা ভালো করে পড়বেন। কোয়েশ্চেন আসে মেটাপ্লাসিয়া রিলেটেড অনেক। আর বিসিপিএস এর প্যাটার্ন আসলে সবসময় কিন্তু বোঝা যায় না। ঠিক আছে? তারা সবসময় একটা স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করে। কেউ বলতে পারবে না যে এটা খুব সহজ হইছে বা খুব কঠিন হইছে এরকম কিছু না। সবসময় কোয়েশ্চেনের প্যাটার্নটা স্ট্যান্ডার্ড থাকে। সুতরাং যেটা পড়বেন তার বেসিকটা ভালো করে জানবেন এবং পড়বেন। আমরা স্টেমে চলে যাচ্ছি। হরমোনস, মেটাপ্লাসিয়া রেজাল্ট। হরমোনের কারণে মেটাপ্লাসিয়া হয় না। এটা ফলস। বি তে বলা আছে সাইটোকাইনস। হ্যাঁ, সাইটোকাইনস মেটাপ্লাসিয়াতে একটা কাজ মানে ইফেক্ট করে। এটা ট্রু। জেনেটিক মেকানিজম না, এটাও ফলস। সি, ডি তে বলা আছে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এটা ট্রু। ই তে বলা আছে গ্রোথ ফ্যাক্টর এটাও ট্রু। হ্যাঁ, এটা আসলে মূলত আপনাদের মানে যারা পারেন না আমি তাদের জন্য বারবার বলছি। যারা পারেন তারা তো পারেনই। ঠিক আছে? এটা মূলত আপনার মানে মেকানিজম অফ মেটাপ্লাসিয়াতে রবিনসের একটা পাবেন। ওখানে এটা ডিটেইলস পাবেন। মানে ডিটেইলস না ছোট করে লেখা পাবেন। এই ফ্যাক্টর গুলা কাজ করে। যদি আপনারা এটা না পড়ে থাকেন, আর যারা পড়ে আছেন তারা তো পড়ে আছেন। এটাও একটা কোয়েশ্চেন এ এসেছে। ঠিক আছে? অবস্ট্রাকটিভ শক ইনক্লুশন। শক তো খুব বেশি ইম্পোর্টেন্ট।
আমরা চলে যাচ্ছি অবস্ট্রাকটিভ শক কি, ইনক্লুডেড কি কি জিনিস। প্রথম কথা যে এটা অবস্ট্রাকটিভ শক কি ধরনের শক? একটা কিন্তু কার্ডিওজেনিক শক, তাই না? কার্ডিওজেনিক শকের কন্ডিশনের মধ্যে যে কন্ডিশন গুলো অবস্ট্রাকটিভ কারণে হয় সেগুলোর আরেকটা নাম দেওয়া হয়েছে অবস্ট্রাকটিভ শক। তিনটা কজ আছে যেটা অবস্ট্রাকটিভ শকের কারণ, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি, প্রথমে বলা আছে অ্যাওর্টিক ডিসেকশন, এটা না। বিতে মানে এ ফলস। বিতে বলা আছে টেনশন নিউমোথোরাক্স, এখানে অবস্ট্রাকশন হয় যার জন্য টেনশন নিউমোথোরাক্সের মেকানিজম আপনারা দেখবেন যে আসলে টেনশন নিউমোথোরাক্সটা কেন হয় তাহলে বুঝতে পারবেন। এখন আর বলে টাইমটাকে বাড়াচ্ছি না। তো বি হচ্ছে ট্রু, ঠিক আছে। সিতে বলা আছে অ্যাকিউট ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম। হ্যাঁ, এটাও ট্রু, পালমোনারি এম্বোলিজমের কারণে তো অবস্ট্রাকশন হয় এন্ড তখন অবস্ট্রাকটিভ শক হয়। ডিতে বলা আছে সিভিয়ার মাইট্রাল স্টেনোসিস, না, এখানে কোনো অবস্ট্রাকটিভ হিস্ট্রি থাকে না, সুতরাং এটা ফলস। ইতে বলা আছে ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন, এটা ট্রু। এটা হচ্ছে যে আপনার কার্ডিয়াক টেম্প নোড পড়েছেন আপনারা, কার্ডিয়াক টেম্প নোড বা পেরিকার্ডিয়াল টেম্প নোড কথাটা পড়েছেন না? কোন রোগটা কেন পড়ছেন, বিশেষ করে কার্ডিওভাস্কুলার ডিজিজে অনেকেরই ঝামেলা থাকতে পারে। হ্যাঁ, আমি আমার সময়ও দেখেছি যে অনেক কনফিউশন হচ্ছে, তখন কিন্তু সেগুলো গুগল বের করে বা ইউটিউব সার্চ করে হলেও মেকানিজমটা বোঝার চেষ্টা করতাম কোন রোগটা কেন পড়তেছেন। কার্ডিয়াক ডিজিজে বেশ কিছু জায়গায় কার্ডিয়াক ডিজিজ আপনারা ফেস করবেন, কেন কি হচ্ছে সেটা কিন্তু যদি কার্ডিয়াক টেম্প নোট পড়ে থাকেন, অনেকে হয়তোবা ম্যাসিভ কার্ডিয়াল ইফিউশনের জায়গায় কার্ডিয়াক টেম্প নোট দিলে পারবেন, অনেকে হয়তো এটা ট্রু দিয়েছেন, যারা জানেন, যারা জানেন না তারা হয়তো ফলস দিয়েছেন। কার্ডিয়াক টেম্প নোট, তারা হয়তো কার্ডিয়াক টেম্প নোট জানেন, পেরিকার্ডিয়াল টেম্প নোট নামটা জানেন, কিন্তু এটা কেন হয়? ম্যাসিভ পেরিকার্ডিয়াল ইফিউশনের মাধ্যমে কার্ডিয়াক টেম্প নোট হয়, ঠিক আছে। এটা, এই টার্মটা হয়তো জানেন না, তাদের জন্য বলছি যে রোগগুলো পড়বেন তাদের কিছুটা কেন হচ্ছে, কোন জায়গা, কোন জায়গায় এম্বোলিজম, কোন জায়গায় অবস্ট্রাকশন হয়ে কেন কোনটা হচ্ছে সেটা যদি জানেন তাহলে কোশ্চেন আনসার করা ইজি হবে। ই নাম্বার তাহলে কি দাঁড়াচ্ছে? ট্রু। তাহলে এখানে ট্রু আনসার দাঁড়াচ্ছে বি, সি এবং ই। গ্রানুলেশন টিস্যু, এতে বলা হচ্ছে ম্যাচিউর মেসেনকাইমাল সেল, কি ট্রু হবে? হবে না, ফলস হবে, ইমম্যাচিউর, তাই না? তাহলে এ ফলস। বিতে বলা হচ্ছে কন্টিন ফাইব্রোব্লাস্ট, এটা ট্রু। সিতে বলা হচ্ছে নন ইডেমাটাস গ্রাউন্ড সাবস্টেন্স, এটা কি হবে? গ্রানুলেশন টিস্যু। নন ইডেমাটাস কি গ্রাউন্ড সাবস্টেন্স? বলেন। ও আচ্ছা, আপনারা শুনতে তো পারবো না। ডিতে বলা আছে ইজিলি ব্লিড অন টাচ, এটা ট্রু। ইতে বলা হচ্ছে প্রন টু ইনফেকশন, কখনোই না, ম্যাক্রোফেজ থাকে ওই জায়গায়, মনোসাইট বসে থাকে মূলত, সো প্রন টু ইনফেকশন থাকে না। তাহলে আমাদের ট্রু অ্যান্সার দাঁড়াচ্ছে এ এবং ডি, ঠিক আছে। ও আচ্ছা, নন ইডেমাটাস, যেটা বলতে চাইলাম যে ইডেমাটাস গ্রাউন্ড সাবস্টেন্স থাকে গ্রানুলেশন টিস্যুটাতে, নন ইডেমাটাস গ্রাউন্ড সাবস্টেন্স থাকে না। এরপরে হচ্ছে হাইপারট্রফি এন্ড হাইপারপ্লাসিয়া বোথ অকার্স ইন, কোথায় কোথায় হয় দেখে নিই। যে হাইপারপ্লাসিয়া হয়, হাইপারট্রফি হয়, ব্রেস্টে হয়, ট্রু। ইউটেরাসেও হয়, এটা ট্রু। কিডনি হয়, কিডনিতে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া, হ্যাঁ হয়, কিডনিতে হয়। থাইরয়েডে হাইপারট্রফি হাইপারপ্লাসিয়া ট্রু, লাংসে হয় না। তাহলে ট্রু আনসার দাঁড়াচ্ছে এ, বি, সি, ডি। নেক্সটে যাচ্ছি, ফলোইং নিউক্লিয়ার চেঞ্জ অ্যাপিয়ার ইন নেক্রোসিস। নেক্রোসিসে কি কি নিউক্লিয়ার চেঞ্জ হয়? ক্যারিওলাইসিস হয়, আমরা কি জানি যে ক্যারিওলাইসিস মানে কি? আচ্ছা দেখে নিচ্ছি। বিতে বলা আছে পিকনোসিস, ট্রু। সিতে বলা আছে ক্যারিওরেক্সিস, ট্রু। ডিতে বলা আছে অল অফ দ্য অ্যাবভ, হ্যাঁ এটাও ট্রু। নান অফ দ্য অ্যাবভ, এটা ফলস। তাহলে আমাদের ট্রু আনসার দাঁড়াচ্ছে এ, বি, সি, ডি, ঠিক আছে। তাহলে ক্যারিওলাইসিস, পিকনোসিস, ক্যারিওরেক্সিস, এটার ভিতরে কথাগুলো আপনারা পড়ে থাকবেন। আমি এটার বলে করছি না, একটা জায়গায় নিউক্লিয়াস ভেঙে যায়, কিছু জায়গায় নিউক্লিয়াস শ্রিঙ্কেজ হয়, পিকনোসিস যেটা, আবার ব্যাজোফিলিয়া কালার হয়, ফেডিং, ফেডিং হয়, এটা হচ্ছে ক্যারিওলাইসিস, ঠিক আছে। আর এক্সিস্টটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ দ্য নিউক্লিয়াস, পড়বেন এই অ্যাব্রিভিয়েশনটা সহ পড়বেন, খুব ইম্পর্টেন্ট। নেক্রোঅ্যাপোপ্টোসিস কি জিনিস? এটা প্যাথোলজিক্যাল কন্ডিশন কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। নেক্রোঅ্যাপোপ্টোসিস, এতে বলা আছে মরফোলজিক্যালি অ্যাপোপ্টোসিস, এটা ফলস। মরফোলজিক্যালি সে নেক্রোসিস। বিতে বলা আছে মেকানিক্যালি নেক্রোসিস, এটাও ফলস, মেকানিক্যালি অ্যাপোপ্টোসিস। সিতে বলা আছে সামটাইম কল্ড প্রোগ্রাম নেক্রোসিস, হ্যাঁ এটা ট্রু।
ডিতে বলা হচ্ছে ক্যাসপাসিস ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এটা এটা হচ্ছে যে আপনার ফলস। ইতে বলা আছে ইনভ্যারিয়েবলি প্যাথোলজিক, এটা ট্রু। প্রথমেই তো বলতেছিলাম। আপনার হচ্ছে তাহলে এখানে ট্রু আনসার দাঁড়াচ্ছে এ, সরি, সি এবং ই। ঠিক আছে? এ এবং বি তো ফলস বললাম। নেক্রোপ্যাথোসিসটা কিন্তু আপনার মানে আপনি যদি দেখেন তাহলে দেখতে কিন্তু নেক্রোসিস। সুতরাং মরফোলজিক্যালি এটা কখনোই অ্যাপোপ্টোসিস না। মরফোলজিক্যালি এটা নেক্রোসিস। মেকানিক্যালটা যদি মানে কোন মেকানিজম এর মাধ্যমে হইছে, এটার ভিতরে আসলে ঘটনাটা কি ঘটছে, তখন দেখবেন যে কিছু প্রোগ্রাম কন্ডিশনে এই নেক্রোসিসটা হইছে। মানে অ্যাপোপ্টোসিস মানে কি? প্রোগ্রাম সেল ডেথ। আপনার প্রোগ্রামিং করা। তাহলে নেক্রোপ্টোসিস হচ্ছে প্রোগ্রামড নেক্রোসিস। মানে প্রোগ্রামিং করা যে নেক্রোসিস গুলো সেগুলো হচ্ছে নেক্রোঅ্যাপোপ্টোসিস। তাহলে এই জায়গায় আ মেকানিক্যালি এটা অ্যাপোপ্টোসিস। মানে প্রোগ্রামড কন্ডিশনে থাকে, সো অ্যাপোপ্টোসিস। এই যে সি নাম্বারে অলরেডি একটা স্টেম আছে যে সামটাইম কল্ড প্রোগ্রাম নেক্রোসিস। ঠিক আছে? ডি তে বলা আছে ক্যাসপাসিস ডিপেন্ডেন্ট। দেখেন অ্যাপোপ্টোসিস কিন্তু ক্যাসপাসিস ডিপেন্ডেন্ট থাকে, তাই না? কিন্তু নেক্রোসিস মানে নেক্রোঅ্যাপোপ্টোসিস ক্যাসপাসিস প্রোগ্রামড থাকলেও সে কিন্তু ক্যাসপাসিস ডিপেন্ডেন্ট থাকে না। সে ক্যাসপাস ইন্ডিপেন্ডেন্টই থাকবে। আর ইতে বলা আছে ইনভ্যারিয়েবলি প্যাথোলজিক, সেটা তো শুরুতেই বললাম প্যাথোলজিক্যাল। তাহলে বুঝতে পেরেছেন তো যে সি এবং ই এখানে ট্রু, বাকিগুলা ফলস। নেক্রোঅ্যাপোপ্টোসিসটা একটু আমরা নেক্রোসিস অ্যাপোপ্টোসিস পড়তে গিয়ে নেক্রোঅ্যাপোপ্টোসিসটা পড়ি না। এটা কিন্তু বিসিপিএস এর কোশ্চেন। ঠিক আছে? বিসিপিএস এটাই করে যেটা আপনি একটু মানে কোনো কিছুকে লেস ইম্পোর্টেন্ট ভাবার সুযোগ নাই। আপনি লেস ইম্পোর্টেন্ট ইনফিনিটি স্টার মানে আপনি সেটাকে ৭ বার ৮ বার রিভিশন দিবেন পরীক্ষার আগে। ট্রিপল স্টার মানে আপনি সেটাকে হয়তোবা ৪-৫ বার রিভিশন দিবেন। 2 স্টার মানে আপনি সেটাকে ২ থেকে ৩ বার রিভিশন দিবেন। যেটা নাইস টু নো সেটা একবার হলেও দেখবেন। মানে আপনার এখানে নাইস টু নো, 2 স্টার বা ইনফিনিটি স্টার ছাড়া কিছু দেখবেন না, এরকম না। এক্সাম আগের নাইটের কথা আলাদা। কিন্তু মূল কথা যে আপনি এটা স্টার মার্ক গুলা কিন্তু আপনি রিভিশন কতটা কোনটা দিচ্ছেন, এখানে কোনো কিছুকে এটা ইম্পোর্টেন্ট, এটা ইম্পোর্টেন্ট না। এখানে খাটো করার সুযোগ নাই। আপনার রিভিশনের মাত্রাটাকে আপনি কতটা কোনটা হচ্ছে যে আপনি মানে মাথায় একদম বসিয়ে দিবেন সেটা এটা ডিপেন্ড করে যে ইনফিনিটি স্টার মানে কি? 3 স্টার, 2 স্টার এবং নাইস টু নো মানে কি? এক্স লিঙ্কড রিসেসিভ এক্সাম্পল। আবার সেই কথা। এখানে আমি আর ইয়েতে যাব না। মানে এটা তো মুখস্থ। সুতরাং এখান থেকে হচ্ছে যে থ্যালাসেমিয়া এক্স লিঙ্কড রিসেসিভ না। আ তাহলে হচ্ছে যে ফ্রাজাইল এক্স সিনড্রোম, অ্যালপোর্ট সিনড্রোম এটা ট্রু। আর হচ্ছে বাকিগুলো ফলস। তাহলে বি এবং সি ট্রু। রিকগনাইজড ক্রোমোসোমাল abnormalities may occurs in connection with, দেখেন স্ট্রাকচারাল ডিফেক্ট, ক্রোমোসোমাল abnormalities, ঠিক আছে? এই জিনিসগুলা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। আমার নিজেরই ক্রোমোসোমাল abnormalities নিয়ে নিজেরই এফসিপিএস এর সময় বিসিপিএস এ কোশ্চেন এসেছিল। তাহলে আমরা একটু এটা ইম্পোর্টেন্স দিয়ে পড়বো যে স্ট্রাকচারাল abnormality, তারপরে হচ্ছে ক্রোমোসোমাল abnormality, এই কথাগুলা কোন, কোন ডিজিজের সাথে যুক্ত। এখানে এতে বলা হচ্ছে টার্নার সিনড্রোম, এখানে ক্রোমোসোমাল abnormalities দেখা যায়, সুতরাং এ ট্রু। বি তে বলা হচ্ছে হিমোফিলিয়া এ, বিও ট্রু। সি তে বলা আছে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, এটাও ট্রু। ডি তে বলা আছে এক্সপোজার টু আয়োনাইজিং রেডিয়েশন, এটা ট্রু। এতে বলা আছে ডাউন সিনড্রোম, এটাও ট্রু। আচ্ছা, এখানে তাহলে ৫টাই ট্রু আনসার দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাহলে আপনারা অবশ্যই বারবার বলছি ক্রোমোসোমাল abnormalities গুলো কোন, কোন ডিজিজে হয় সেটা অবশ্যই মাথায় রাখবেন। এটা আসে বিসিপিএস এ। আ যে জিনিসগুলা পাচ্ছেন না পড়তে যেয়ে সেগুলো কোনটা যেমন এখান থেকেও এটা অনেকে যদি এই ৫ টা ডিজিজের নাম জেনে না থাকেন তাহলে এখান থেকেও কিছু পেলেন। কিছু আপনারা বইয়েও পাবেন। সুতরাং কোয়েশ্চেন সলভ করতে যেয়েও কিছু পাবেন। এগুলোকে আলাদা করবেন। ঠিক আছে? যে কোনটা কেন হচ্ছে। দেন হচ্ছে এটা তো দেখতে পাচ্ছি না। রিভার্সিবল উম সেল ইনজুরি ক্যারেক্টারাইজড বাই, ঠিক আছে? এতে বলা আছে সেলুলার সোয়েলিং। আম সেল ইনজুরিতে হ্যাঁ, সেলুলার সোয়েলিং তো হয়। আ বিতে বলা আছে মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং, ঠিক আছে। amorphous inclusions in mitochondria, detachment of polyribosome, এটা ট্রু, and breakdown of plasma membrane, ব্রেকডাউন হবে না প্লাজমা মেমব্রেনের। তাহলে প্রথম ৪ টা মানে সেলুলার সোয়েলিং হবে। আপনার সব ধরনের অর্গান সোয়েলিং কিন্তু হয়। শুধু সেল মেমব্রেনটা ইনট্যাক্ট থাকে। যদি ব্রেকগ্রাউন্ড হয়ে যায় তাহলে সেটা কিন্তু আর রিভার্সিবল থাকে না। সেটা ইরিভার্সিবল। ঠিক আছে? তার মানে হচ্ছে যে সেলুলার সোয়েলিং, মাইটোকন্ড্রিয়াল সোয়েলিং, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সোয়েলিং হয়।
মাইটোকন্ড্রিয়াল ভ্যাকুইলেশনও হয়। এই কথাগুলোও পেতে পারেন। তো ভ্যাকুইলেশন অ্যামরফাস ইনক্লুশনসটা যদি কেউ না বোঝেন তাদেরকে বলছি যে অ্যামরফাস মানে কিছু অ্যাবনরমাল কিছু ফরেন বডি মনে করেন যখন মাইটোকন্ড্রিয়াটা ফাঁকা হয়ে যায়, ভ্যাকুলার ফরমেশন হয়ে যায়, তখন সেখানে কিছু মানে ম্যাটেরিয়াল জমা হয়। সেটাকে বলা হয় অ্যামরফাস ইনক্লুশন। এটাও রিভার্সিবল। ডিটাচমেন্ট অফ পলিরাইবোসোম যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, তখন কি হবে? রাইবোসোম গুলো ওর গায়ের থেকে সরে যাবে। তাহলে পলিরাইবোসোম ডিটাচমেন্ট এটা ট্রু। ব্রেকডাউন অফ প্লাজমা মেমব্রেন এটা তো হয় না, শুরুতেই বললাম ইরিভার্সিবল এর জায়গায়। আচ্ছা, এসবিএ তে চলে আসছি আমরা। এই নাম্বারে সরি 26 এ বলা আছে ব্রেস্ট ফিডিং কমপ্লিটেড ফর 6 মান্থ। ব্রেস্ট ফিডিং 6 মান্থ হুইচ হেল্পস হার ব্রেস্ট ফিড হার চাইল্ড। এই কোশ্চেনটা মানে প্রচন্ড পেইড। বিভিন্ন ফ্যাকাল্টিতে বিসিপিএস এই কোশ্চেনটা করেছে। ঠিক আছে? কিন্তু মানে এফসিপিএস এ এসেছে। এখন আপনি যদি মনে করেন ব্রেস্ট ফিডিং এটা তো আমার টপিক না। এটা গাইনির টপিক বা পেডির টপিক। তাহলে কিন্তু এটা ভুল না। আপনার এই কোশ্চেন হবে না এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে? সুতরাং সবকিছুই কানেক্টেড। সবকিছুই আপনার রিলেটেড করে যতটা জানা যায় সেটাই করবেন। তো এটার আনসার কি হবে? এ, লোবার হাইপারপ্লাসিয়া। এটা অনেকেই পেরে থাকবেন। মেক্সিমামই পারার কথা কারণ এটা খুবই পেইড কোশ্চেন। তারপরে চলে যাচ্ছে হুইচ আর দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার অফ অ্যাপোপ্টোটিক সেল। মোস্ট ক্যারেক্টারিস্টিক ফিচার কি? ক্রোমাটিন কনডেনসেশন, তাই না? অ্যাপোপ্টোসিসের ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো ছিল কি? সেল শ্রিঙ্কেজ, ক্রোমাটিন কনডেনসেশন, কনভলিউশন সেল সারফেস আর হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তার মধ্যে মোস্ট ক্যারেক্টারিস্টিক ছিল ক্রোমাটিন কনডেনসেশন, এ। নেক্সট 28 এ চলে যাচ্ছি ফলোইং হুইচ এনজাইমস ইন্ডিকেটিং নেক্রোসিস ইন মাসল টিস্যু। কিছু মানে মাসল টিস্যুতে কি এনজাইম কাজ করে এটা জেনে রাখবেন। এটাও হচ্ছে যে একটা পেইড কোশ্চেন। যাই হোক, এখানে অনেকগুলাই আপনারা পেইড কোশ্চেন, সবগুলো তো আমি ধরে বলাও সম্ভব না। তাহলে এখানে অক্সিডো রিডাকটেজ এটা না। বি তে বলা আছে ল্যাকটেট ডিহাইড্রোজিনেস, এটা ট্রু। এন্ড বাকিগুলা আ এটাও না। মানে ২ টা আপনারা দেখবেন ল্যাকটেট ডিহাইড্রোজিনেস এবং ক্রিয়েটিনিন ফসফোকাইনেজ এই ২ টা এনজাইম কিন্তু মাসল টিস্যু নেক্রোসিসকে ইন্ডিকেট করে। ঠিক আছে? মানে কমনলি এই ২ টা করে। আরো থাকতে পারে, সেটা আমার এই মুহূর্তে জানা নাই। সুতরাং এখানে মানে এসবি এর আনসার দাঁড়াচ্ছে বি। 29 এ বলা আছে which one is not involved in pathophysiology of septic shock। হ্যাঁ, নিচে আমরা সেপটিক শক আসলে কেন হয়? ব্যাকটেরিয়া, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, তারপরে হচ্ছে ভাইরাস, ঠিক আছে? এইসব কারণে আপনার সেপটিক শক হয়। আরো অনেকগুলা কজ আছে। সেপটিক শকের মাল্টি অর্গান ফেইলিউর হয়ে যায়। আমরা একটু দেখি কি আছে। নট ইনভলভ বলেছে। তার মানে যেটা ইনভলভ সেটা আনসার হবে না। যেটা ইনভলভ না সেটা হবে। ইনফ্লামেশন, সেপটিক শক, শকে তো ইনফ্লামেশন হবেই। এটা ট্রু। এন্ডোথেলিয়াল ইনজুরি বি তে বলা আছে অ্যাকচুয়ালি ম্যাসিভ এন্ডোথেলিয়াল ইনজুরি করে। ঠিক আছে? সুতরাং এটাও ট্রু। মানে এটা সেপটিক শকের প্যাথোফিজিওলজি, নট ইনভলভ না। সুতরাং এটা আনসার হবে না। সি তে বলা আছে ডিক্রিজড হার্ট রেট। ডিক্রিজ না, ইনক্রিজ হার্ট রেট। তাই না? আপনারা শকের ৩ টা স্টেজ পড়েছেন না? প্রোগ্রেসিভ, তারপরে হচ্ছে যে মানে কম্পেনসেটরি স্টেজ, তারপরে নন প্রোগ্রেসিভ, এরকম কিছু ৩ টা স্টেপ পড়েছেন না? ওখানে দেখবেন যে শকে আসলে কি হয়? আপনার ব্লাড ভলিউম কমে যায়। বিপি কমে যায়। ধরেন বিপি কমে যায়, ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়। ব্যারোরিসেপ্টর অ্যাক্টিভেটেড হয়ে ও রেনিন, অ্যানজিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজমটাকে অ্যাক্টিভেট করে দেয়। তখন কি হয়? হার্ট রেটটাকে আল্টিমেটলি সে বাড়ায় দেয়। তাহলে শকে হার্ট রেট বাড়ে, নট মানে ডিক্রিজড। তার মানে সি নাম্বারটা নট ইনভলভিং প্যাথোফিজিওলজি। আমরা যখন মাঝখানে আমাদের আনসার পেয়ে যাব তারপরেও কিন্তু সিঙ্গেল বেস্ট বলে বাকি ২ টাও আমরা সবসময় পড়বো। এটা পরীক্ষার হলে কখনোই এই কাজটা করবেন না যে এটা আমি কনফার্ম, এটার পরে আর পড়বো না। ঠিক আছে? এফসিপিএস এ যথেষ্ট সময় পাবেন বুঝে আনসার দেওয়ার। সুতরাং অবশ্যই সবকিছু বুঝে পড়বেন এবং কি চেয়েছে কোশ্চেন সেটাও পড়বেন। তাড়াহুড়ার কোনো জায়গা নেই। যদিও সময় এখন আগের থেকে কমিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও আমি বলব তাড়াহুড়ার কোনো জায়গা নেই। আপনারা অবশ্যই আপনাদের যে পার কোয়েশ্চেন আপনারা প্র্যাকটিসিং এর সময় পার কোয়েশ্চেন ওয়াইজ টাইম ধরে কোয়েশ্চেনটাকে ভালো করে বুঝে পড়বেন। দিতে বলা আছে মেটাবলিক অ্যাবনরমালিটি, এটা না। এটা প্যাথোফিজিওলজি আর অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এটা তো সেপটিক শকের একটা খুব মানে কমন একটা কজ। ঠিক আছে? এটাও না। তাহলে আমাদের আনসার দাঁড়াচ্ছে সিঙ্গেল বেস্ট সি। 30 তে বলা আছে
45 years old woman who works while standing for long periods notice at the end of her 8-hour shift that her lower legs and feet are swollen. Although there is no swelling at the beginning of the day, there is no pain or erythema associated with this swelling. She is otherwise healthy and takes no medication. Laboratory testing reveals normal liver and renal function. Which of the following mechanism best explain this phenomenon? কিছু কোশ্চেন তো দিবে আপনার টাইম একটু মানে একটু বেশি করে টাইম লাগানোর জন্য যে যাতে পড়তে একটু সময় লাগে। সব তো আর ঠাস ঠাস করে পড়ে ফেলবেন এরকম থাকবে না। ঠিক আছে? তাহলে দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন। একটা মানে ৪৫ বছর একজন মহিলার তার সে দেখতেছে যে সে যখন তার কাজ শেষ করে আসে সবাই বুঝতে পারতেছেন তার পাটা হচ্ছে যে সোলেন থাকে। কিন্তু এখানে মূল যে পয়েন্টটা বলেছে দেখেন লাস্টের লাইনের আগের ২ টা লাইন যে otherwise health than taking no medication অর্থাৎ তার কিন্তু এই সোয়েলিংটা মেডিকেশন রিলেটেড না। ঠিক আছে? সে কিন্তু হেলথি পারসন। এটা আমরা বুঝতেছি যে সে কোনো মেডিকেশনস নেয় না। ল্যাবরেটরি টেস্টিং রিভিলস নরমাল লিভার অ্যান্ড রেনাল ফাংশন। দেখেন অ্যাসাইটিক ফ্লুইড বা হেপাটিক লিভারের যখন মেটাবলিজম হয় না, লিভার যখন প্রপারলি যেকোনো ড্রাগস বা খাবার মেটাবলিজম করতে পারে না, তখন কিন্তু সেখানে আমাদের একটা ইডেমাটাস কন্ডিশন হয়। রেনাল নেফ্রোটিক সিনড্রোম বা কিডনি ডিজিজ গুলাতেও কিন্তু ইডেমাটাস কন্ডিশন হয় বডিতে। এখানে এটাও ক্লিয়ার করে দিয়েছে যে এরকমও কোনো প্রবলেম উনার নাই। সুতরাং এই ২ টা কিন্তু আমাদের খেয়াল রেখে দেন আমাদেরকে আনসারটা পড়তে হবে। দেখি একটু এতে বলা আছে এক্সেসিভ ফ্রি ওয়াটার ইনটেক। এক্সেসিভ ফ্রি ওয়াটার খাইলে কি আপনার ইডেমা হবে? হবে না। এটা ফলস। হাইপোঅ্যালবুমিনেমিয়া এটাতে দেখেন এটা কিন্তু একটা কিডনির কন্ডিশন। ঠিক আছে? এটা হবে না। এটা তো ডিজিজ কন্ডিশন। সে তো হেলথি বলেছে এবং কোনো মেডিকেশনও খায় না। মেডিকেশন রিলেটেড ও কিছু না। কিডনি রেনাল নরমাল। সুতরাং বি ও আনসার না। সি তে বলা আছে ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। এটা একটা রেগুলার ফেনোমেনন। ঠিক আছে? আপনার যেকোনো কারণে কিছু একটা ডিসব্যালেন্স এর কারণে কম্পেনসেটরি অ্যাকশন হিসেবে হাইড্রোস্ট্যাটিক প্রেশারটা বাড়তে পারে। সুতরাং সি নাম্বার কিন্তু এটা মানে ট্রু আনসার সিঙ্গেল বেস্ট মনে হচ্ছে। ডি টা একটু দেখি, এটাও দেখি। ডি তে বলা আছে লিম্ফেটিক অবস্ট্রাকশন। এটা না, এটা তো একটা প্যাথোলজিক কন্ডিশন। লিম্ফ নোড আপনার অবস্ট্রাকশন হয়ে বড় হয়ে গেছে। সামহাউ এটা নরমালি দেখা যায় সার্জারি বা কোনো একটা ট্রমা এরকম কন্ডিশনে লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়ে সোয়েলিং হয়। ঠিক আছে? সুতরাং এটা না। আর ই তে বলা আছে সেকেন্ডারি অ্যালডোস্টেরোনিজম। এটাও না। তার তো অ্যাকচুয়ালি ওই যে সে তো অল ওভার হেলথি। ঠিক আছে? সুতরাং এটা না। তাহলে আমাদের আনসার এখানে সিঙ্গেল বেস্ট কোনটা দাঁড়াচ্ছে? সি, ইনক্রিজড হাইড্রোস্ট্যাটিক প্রেশার। বোঝা গেছে? আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাচ্ছি। হুইচ অ্যামাইনো এসিড মোস্ট অ্যাবান্ডেন্টলি কনটেন্ট বাই কোলাজেন? এটা হচ্ছে যে মুখস্থ। এটা আমি আ মানে অ্যাব্রিভিয়েশন এ যাচ্ছি না। কোলাজেনের মধ্যে আপনারা দেখবেন যে কোন অ্যামাইনো এসিডটা সবচেয়ে বেশি থাকে? সবচেয়ে বেশি থাকে কিন্তু গ্লাইসিন। ঠিক আছে? এখানে আপনারা এক্সপ্লেনেশন এ পেয়ে যাবেন যে গ্লাইসিন সবচেয়ে বেশি থাকে, দেন প্রোলিন, দেন অ্যালানিন, দেন হাইড্রোক্সিক্লোরিন। তাহলে আমাদের ট্রু অ্যান্সার দাঁড়াচ্ছে মানে সিঙ্গেল বেস্ট আনসার দাঁড়াচ্ছে ডি। 32 তে বলা আছে a child with osteogenesis imperfecta has blue sclera as well as short stature. আচ্ছা। However, his brother suffering from the same disease does not show blue sclera. Instead, show multiple fracture. This phenomenon is an example of দেখেন একটা জিনিস আবার বুঝেন। প্রথমে এখানে অস্টিওজেনেসিস ইমপারফেক্টার একটা চাইল্ড সে কিনা শর্ট স্ট্যাচার তার হচ্ছে ব্লু স্ক্লেরা আছে। কিন্তু তার ভাই ঠিক আছে? তারই কিন্তু সেম ডিজিজ আছে কিন্তু ব্লু স্কেরা নাই। তার কি আছে? ফ্র্যাকচার আছে। তাহলে কি হয়েছে? অ্যান্টিসিপেশন না, ডি নোভো মিউটেশন বি তে বলা আছে এটাও না। প্লিওট্রফিজম না। ডি তে বলা আছে রিডিউস পেনিট্রান্স না। ইনকমপ্লিট পেনিট্রান্স অর্থাৎ হচ্ছে ইতে বলা আছে ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি। দেখেন এখানে কিন্তু অটোসোমাল ডমিনেন্ট সম্ভবত আমি যতটা মনে করতে পারছি একটু দেখে নিবেন যে ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি থাকে। অর্থাৎ আপনার আ যা আপনার সাথে আরেকজনও সেম ফেনোমেনাটাই পেয়েছে। সেম আ মানে মিউটেশনটাই তার এসেছে। কিন্তু আপনার যে ফে কি বলবো ফেনোটাইপ এবং তার ফেনোটাইপ কিন্তু সেম না। একজন আসছে ব্লু স্ক্লেরা, আরেকজনও অস্টিওজেনেসিস ইমপারফেক্ট এ কিন্তু সে আসছে ব্লু স্ক্লেরা না, সে আসছে ফ্র্যাকচার নিয়ে। এটাই ভ্যারিয়েবল এক্সপ্রেসিবিলিটি। ঠিক আছে? 32 হচ্ছে
সিঙ্গেল বেস্ট আনসার হচ্ছে ই। হ্যাঁ, এটা অটোসোমাল ডমিন্যান্ট। লোকালাইজড ইডেমা অকার সিন কোথায় কোথায় হয়? লোকালাইজড ইডেমা আর জেনারেলাইজড ইডেমা। ইডেমাটা কতটুকু এক্সটেন্ড করে সেটার উপরে ৪টা ক্লাসিফিকেশন পাবে ইডেমার। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবেন। ৪টা ক্লাসিফিকেশনে পারলে ৪টা আলাদা আলাদা করে একটু কজ গুলা মাথায় রাখতে চেষ্টা করবেন। বা এটাও হতে পারে যে কোশ্চেন সলভ এর ক্ষেত্রে যে জিনিসগুলো একটু বেশি আসে সেগুলো একটু বেশি বেশি মাথায় রাখবেন। তো লোকালাইজড আর জেনারেলাইজড ইডেমার কিছু কজ আছে। আমরা দেখি যে এখানে আমি যেভাবে মনে রাখতাম জেনারেলাইজড ইডেমা গুলো বড়, বড় অর্গানে যে ইডেমা গুলা হয় সেটা হচ্ছে যে জেনারেলাইজড ইডেমা হয়। জেনারেলাইজড অল ওভার সিস্টেমকে এফেক্ট করবে। ঠিক আছে? তো দেখে নিই একটু কনজেস্টিভ হার্ট ফেইলিউর এটা অ্যাকচুয়ালি কার্ডিয়াক ফেইলিউর এটা না। সিরোসিস অফ দ্য লিভার এটাও না। এটা হচ্ছে যে হেপাটিক যে ইডেমাটা এটা জেনারেলাইজড। লিম্ফেডেনোমা এটা এটা হচ্ছে সিঙ্গেল বেস্ট আনসার। সুতরাং এটা ঠিক আছে। এটা হচ্ছে যে আপনার কজ এবং ডিতে বলা আছে নেফ্রোটিক সিনড্রোম রেনাল ইডেমা যেটা এটা জেনারেলাইজড অ্যান্ড হচ্ছে ইতে বলা আছে প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি মানে নিউট্রিশনাল ইডেমা জেনারেলাইজড ইডেমা কিন্তু ঠিক আছে? তাহলে ট্রু আনসার দাঁড়াচ্ছে সি। ঠিক সিঙ্গেল বেস্ট আনসার দাঁড়াচ্ছে সি। 34 এ বলা আছে hemostasis can be defined simply as the process by which blood clots from a site of vascular injury. Primary hemostasis is একটু বুঝবেন প্রাইমারি এন্ড সেকেন্ডারি হেমোস্ট্যাসিসটা বুঝে পড়বেন ঠিক আছে। প্রথমে আমরা যে হেমোস্ট্যাসিসের 4টা স্টেপ পাই তার মধ্যে একটা প্লাটিলেট প্লাগ আছে না, ওটা কিন্তু প্রাইমারি হেমোস্ট্যাসিস। তারপরে দেখবেন যে পরবর্তীতে ফিজিওলজিতেও দেখবেন জিনিসটা যে পরবর্তীতে আপনার যখন আহ এক্সট্রিনসিক ইন্ট্রিনসিক পাথের মাধ্যমে ক্লটিং ফ্যাক্টর এসে আপনার ফিব্রিন মনোমার থেকে প্রথম দিন থেকে ফিব্রিন অ্যাক্টিভেটেড হয়ে ফিব্রিনোজেন অ্যাক্টিভেটেড হয়ে ফিব্রিন হয়, ফিব্রিন মনোমার থেকে পলিমার হয়, তখন যে আপনার মানে ফরমেশনটা হয় ওটা কিন্তু সেকেন্ডারি হেমোস্ট্যাসিস ঠিক আছে। তাহলে আমরা উম দেখছি কি আছে। আমাদের হচ্ছে যে ভেসোকনস্ট্রিকশন না, বিতে বলা আছে প্লাটিলেট প্লাগ যেটা বললাম প্লাটিলেট প্লাগ এটা প্রাইমারি হেমোস্ট্যাসিস এর কজ। একইভাবে আমরা একটা পেলেও আমরা শেষ তিনটাও পড়বো। সিতে বলা আছে থ্রম্বাস ফরমেশন এটা ট্রু মানে সরি এটা হচ্ছে এটা আনসার না। ডিতে বলা আছে ডিপোজিশন অফ ফিব্রিন না, ক্লট স্ট্যাবিলাইজেশন না। তাহলে আমাদের সিঙ্গেল বেস্ট আনসার দাঁড়াচ্ছে এক কথায় যে প্লাটিলেট প্লাগ। ঠিক আছে। Site of origin of thromboemboli in pulmonary embolism 35 নাম্বার কোশ্চেন থ্রম্বোএম্বোলাই পালমোনারি এম্বোলিজমটা কিন্তু পড়বেন ডিপ ভেন থ্রম্বোসিস ইম্পর্টেন্ট কোশ্চেন এসেছে ঠিক আছে। এটা পড়বেন ভালো করে। তো দেখি যে থ্রম্বোএম্বোলাই পালমোনারি এম্বোলিজম কোথায় হয়? সুপারফিশিয়াল ভেইন অফ দ্য লেগ না, ভেইন অফ পেলভিক না, ভেইন অফ কাফ মাসল না, লার্জ ডিপ ভেইন অফ লেগ না, পালমোনারি আর্টারি। হ্যাঁ দেখেন আচ্ছা লার্জ ডিপ ভেইন অফ লেগ না বলছি না, এটা বলতে চাচ্ছিলাম যে লার্জ ডিপ ভেইনটাই হচ্ছে যে লার্জ ডিপ ভেইন অফ লেগ এটা হচ্ছে যে আপনার ট্রু আনসার। এটা নিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার হচ্ছে যে পালমোনারি এম্বোলিজমটা কখন হয় জানেন? যে আপনার মানে লেগের কোন একটা ডিপ ভেইন যদি থ্রম্বোসিস হয়ে যায় তার প্রথম ম্যানিফেস্টেশন হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট যে আপনার ডিপ ভেইন থ্রম্বোসিস হয়েছে লেগে এবং তার প্রথম ম্যানিফেস্টেশন হচ্ছে পালমোনারি এম্বোলিজম। এটা আমার স্লিপ অফ টাং ছিল যে আমি ডি কে হচ্ছে না বলেছি, কিন্তু মূল আনসারটা আমি এটাই বলতে মানে আপনাদেরকে এখন যেটা বললাম যে এই লাইনটা মনে রাখবেন পরীক্ষার জন্য কিছু বোঝেন না বোঝেন যে ডিপ ভেন থ্রম্বোসিস হয়েছে লেগে হয়েছে, লেগের একটা ডিপ ভেনে হয়েছে কিন্তু তার ফার্স্ট ম্যানিফেস্টেশন কি? পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, তাহলে ডি নাম্বার হচ্ছে এখানে সিঙ্গেল বেস্ট আনসার। দেন হচ্ছে 36 মেল টু মেল ট্রান্সমিশন ইজ এ কি ফিচার অফ হুইচ প্যাটার্ন অফ ইনহেরিটেন্স। মেল টু মেল ট্রান্সমিশন অবশ্যই এক কথায় হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট। আর রিসেসিভও না, এক্স লিঙ্কও না, এক্স লিঙ্ক রিসেসিভও না, সাইটোজেনিক বা ক্রোমোজোমালও না। তাহলে এখানে সিঙ্গেল বেস্ট আনসার দাঁড়াচ্ছে এ। ঠিক আছে, অটোসোমাল ডমিনেন্ট। 37-এ বলা আছে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট ইন প্রাইমারি হিলিং অ্যান্ড সেকেন্ডারি হিলিং। কি কি পয়েন্ট আপনি ডিফারেন্সিয়েট করবেন প্রাইমারি হিলিং সেকেন্ডারি হিলিং এর মধ্যে? সবচেয়ে মেইন ডিফারেন্সিয়েটিং পয়েন্ট একটু দেখি। এতে বলা আছে অ্যাঞ্জিওজেনেসিস না। বিতে বলা আছে ফাইব্রোব্লাস্ট প্রলিফারেশন এটাও হবে না। সিতে বলা আছে টিস্যু রিমডেলিং না। ডিতে বলা আছে স্কার ফরমেশন এটা প্রাইমারি হিলিং এও হয় 1 মাস আপনার যখন
১ মাস পরে কয়েকটা স্টেপে ৫ দিন এভাবে পড়েছেন না? তো ১ মাস পরে কিন্তু কনফার্মেশন হয়। এতে বলা হচ্ছে মার্জিন অফ দ্য হোন। হ্যাঁ, এটা ডিফারেনশিয়েটিং পয়েন্ট। দেখেন প্রাইমারি হিলিং এ মার্জিন অফ দ্য ওন্ড কি হয়? অ্যাপোজ টুগেদার, তাই না? সেকেন্ডারি হিলিং এ কি হয়? এটা হচ্ছে আপনার গ্যাপ থাকে। গ্যাপ পারসিস্ট বিটুইন 2 মার্জিন। তাহলে মার্জিন অফ দ্য ওন্ড হচ্ছে মেইন ডিফারেনশিয়েটিং পয়েন্ট প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হিলিং এর ক্ষেত্রে। তাহলে আনসার দাঁড়াচ্ছে ই। 38 এ বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইস নট ক্যারেক্টারিস্টিকস অফ গ্রানুলোমা। গ্রানুলোমার ক্যারেক্টারিস্টিক্স না কোনটা? ঠিক আছে? এতে বলা হচ্ছে অল্টার্ড ম্যাক্রোফেজ, এটা গ্রানুলোমাতে থাকে অল্টার্ড ম্যাক্রোফেজ। বি তে বলা হচ্ছে ফিউজড ম্যাক্রোফেজ, এটাও আছে। সি তে বলা হচ্ছে এপিথেলিয়াল সেল, এটা তো ওয়ান কাইন্ড অফ অল্টার্ড ম্যাক্রোফেজই, এটাও মানে আছে। না কোনটা সেটা দেখতে হবে। ডি তে বলা হচ্ছে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট, সেলুলার ডেব্রিস অ্যান্ড ফিব্রিন। গ্রানুলোমা একটা ক্রনিক ইনফ্লামেশন না? তাহলে ক্রনিক ইনফ্লামেটরি সিল কি? মানে লিম্ফোসাইট। তাহলে পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইট এটা কি? নিউট্রোফিল। ঠিক আছে? সো এটা আ নট ক্যারেক্টারিস্টিক্স। তারপরে এইটা পড়ে নিচ্ছি মিক্সচার অফ ক্রনিক ইনফ্লামেটরি সেল, এটা ট্রু। লিম্ফোসাইট, প্লাজমা সেল তো থাকে ওর চারপাশে। তাহলে গ্রানুলোমার ক্ষেত্রে ডি নাম্বারটা হচ্ছে আপনার সিঙ্গেল বেস্ট আনসার। নেক্সট এ 39 এ বলা আছে আব্দুল 7 ইয়ার্স ওল্ড বয় অ্যাডমিটেড ইন দ্য ইমার্জেন্সি ডিপার্টমেন্ট কমপ্লিটিং of altered level of consciousness and diarrhea for 2 days. On examination, BP was 60/40, heart rate 140 beat per minute, and respiratory rate 14 breath per minute. Urine output decreased than previous. Mention the type of shock in this condition. ঠিক আছে, যেহেতু বিপি ফল করেছে তাহলে কি হাইপোভলিউমিক শক। ঠিক আছে, সি নাম্বার হচ্ছে এখানে সিঙ্গেল বেস্ট আনসার। দেখে নিচ্ছি, হ্যাঁ 39 সিঙ্গেল বেস্ট হচ্ছে সি। 40 তে বলা আছে হিমোফিলিক ম্যান ম্যারিজ এ নরমাল ওমেন দেয়ার অফস্প্রিং উইল বি। এই জায়গাগুলোতে আপনারা চাইলে একটু ওই হলে বসে সামান্যতম একটু মিলিয়ে দেখতে পারেন যে উম, মিলছে কিনা। আবার যারা জেনে থাকবেন বা পড়ে যাবেন তাদের জন্য বা অতিরিক্ত বেশি কোশ্চেন সলভ করবেন তাদের জন্য হয়তো বা তখন দেখারই দরকার হবে না। হিমোফিলিক ম্যান যদি একটা নর্মাল ওমেনকে, হ্যাঁ, সে ক্যারিয়ার হলে, হিমোফিলিক ম্যান ক্যারিয়ার হলে পরবর্তীতে বাচ্চাটা হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যদি নর্মাল ওমেনকে বিয়ে করে তাহলে 50% অফস্প্রিং তার ক্যারিয়ার হবে, 50% হচ্ছে নরমাল হবে। তাহলে দেখেন যে 50% নরমাল তারা তো নরমাল, আর যারা কিনা 50% ক্যারিয়ার হওয়ার চান্স আছে তারাও কিন্তু ফেনোটাইপিক্যালি নরমাল। আপনি যদি ওই তার মধ্যে এটা কি ৪ টা বাচ্চার মধ্যে ২ টা বাচ্চা হচ্ছে নরমাল, ২ টা বাচ্চা বা ২ টা বাচ্চার মধ্যে একটা নরমাল, একটা ক্যারিয়ার হওয়ার চান্স আছে। ২ টাই কিন্তু ফেনোটাইপিক্যালি নরমাল। অর্থাৎ তারা যদি অফস্প্রিং যদি একটা হয় সেটাও দেখতে নরমাল হবে, তাদের অফস্প্রিং ২ টা হলেও দেখতে নরমাল হবে, ইভেন তারা ৪ টা অফস্প্রিং থাকলেও তারাও নরমাল হবে। তাহলে এ নাম্বার কিন্তু অল নরমাল, এটাই সিঙ্গেল বেস্ট আনসার যাচ্ছে। অল হিমোফিলিক না, অল গার্লস হিমোফিলিক না, অল বয়েজ হিমোফিলিক এটাও না, অল অফস্প্রিং উইল ডাই ইন ইনফ্যান্সি। গার্লসরা তো হিমোফিলিক হয় না, ওরা ক্যারিয়ার হয়, তাই না? উইল ডাই ইন ইনফ্যান্সি এটাও না। তাহলে এ হচ্ছে এখানে মানে সিঙ্গেল বেস্ট আনসার। 41 এ বলা আছে হুইচ ওয়ান ইজ দ্য হলমার্ক অফ হিলিং। হলমার্ক অফ হিলিং, প্রথমেই হলমার্ক অফ হিলিং মানেই হচ্ছে কি গ্যানুলেশন টিস্যু ফরমেশন, হিলিং এর হলমার্ক। ঠিক আছে, ইনফ্লামেশন না, ওন্ড কন্ট্রাকশন তো ঠিক আছে হিলিং এ হবে, প্রলিফারেশন অফ কানেকটিভ টিস্যু এটাও হিলিং এ হবে, কিন্তু হলমার্ক অফ দ্য হিলিং হচ্ছে গ্রানুলেশন টিস্যু ফরমেশন। মাথায় রাখবেন এটা। 41, তাহলে সিঙ্গেল বেস্ট আনসার হচ্ছে ডি। রিলেট আছে এখানে এক্সপ্লেনেশনে, যদি কেউ এটা না পেরে থাকেন বা না জেনে থাকেন তাহলে একটু পড়ে নেবেন এই এক্সপ্লেনেশনটা। 42 তে বলা আছে মোস্ট কমন এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া কি? কলামনার টু স্কোমাস, তাই না? আমরা লাংস এর ক্ষেত্রে আমরা জানি না জানি আমরা জানি যে লাংস এর রেসপিরেটরি মানে কমনলি মেটাপ্লাসিয়ার এক্সাম্পল আসলেই মাথায় আসার কথা যে লাংসের যে মেটাপ্লাসিয়াটা হয়, যে কলামনার সিরোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়ামটা স্কোমাস হয়ে যায়। এটা কিন্তু আমাদের বডির মোস্ট কমন মেটাপ্লাসিয়া। এবং আপনারা ইসোফিজিয়াল ভ্যারিসিস ওখানেও দেখবেন যে আপনার হচ্ছে যে কলামনার ছিল কিন্তু এত বেশি অ্যাসিড আসতেছে ইসোফেগাসে যে সরি স্কোমাস ছিল, সিম্পল কলামনার, হ্যাঁ। তো ওইখানে আসে যে ওটা হচ্ছে যে আল্টিমেটলি তখন মানে স্টোমাকের মতো সেল হয়ে যায় এরকম কিছু। যাই হোক, ওটার থেকেও লাংস এর বিষয়টা কিন্তু অনেক কমন। আমি এটা বললাম যে কলামনার টু স্কোমাস এই মেটাপ্লাসিয়াটা হচ্ছে অনেক কমন। তাহলে মোস্ট কমন হচ্ছে কলামনার টু স্কোমাস। ঠিক আছে, বি হচ্ছে আনসার। 43 তে দেখবেন 40 কি আছে 45 years old woman with a chronic infective lesion on her leg underwent a full thickness biopsy of the lesion.
During histological examination of this lesion, a rim of multinuclear giant cells seen. Central region is most likely to show. আচ্ছা বলতেছে একটা আম দেখেন লিড কতগুলো এখানে আছে। একটা ৪৫ বছর বয়স্ক একজন মহিলা, তার কিন্তু ক্রনিক কন্ডিশন ১ম লিড। ২য় লিডিং এ বলেছে হিস্টোলজিক্যাল এক্সামিনেশন এ আপনি দেখতেছেন অনেকগুলা জায়ান্ট সেল। তাহলে অনেকগুলা জায়ান্ট সেল যদি দেখেন আপনার মাথায় ক্রনিক কন্ডিশন ১ম এই আসবে গ্রানুলোমা। বুঝাতে পেরেছি? গ্রানুলোমার সেন্ট্রাল রিজিয়ন এ কি থাকে? নেক্রোসিস থাকে। কি ধরনের নেক্রোসিস থাকে? ক্যাজিয়াস নেক্রোসিস থাকে। দেখি স্টেমের শুরুতেই বলেছে A নাম্বার ক্যাজিয়াস নেক্রোসিস এটাই মনে হচ্ছে। তারপরে B নাম্বারটা একটু দেখি। ইসোনোফিলিক নেক্রোসিস না, ফিব্রিনাস নেক্রোসিস না, ফোম সেল। ফোম সেল না। এটা হচ্ছে যে আম আচ্ছা যাই হোক ফোম সেল আপনারা এখন হয়তোবা অনেকেই জানবেন না। যদি কারো জানার মনে হয় তাহলে এটা থেকে জেনে নেবেন। সুন্দর এই সেলগুলো আমি দেখেছি ফোম সেল। আচ্ছা এটা না, পায়োজেনিক নেক্রোসিস এটাও না, পায়োজেনিক না। এখানে সবসময় গ্রানুলোমার মাঝে যে নেক্রোসিসটা থাকে সেটা ক্যাজিয়াস নেচার থাকে। সুতরাং এখানে সিঙ্গল বেস্ট অ্যান্সার হচ্ছে A। 44 হচ্ছে which one is not a chromosomal disorder আবার ক্রোমোসোমাল দেখেন। আমি বারবার বলেছি ক্রোমোসোমাল অ্যাবনরমালিটি, স্ট্রাকচারাল অ্যাবনরমালিটি এগুলো ভালো করে পড়বেন। তো এখানে হচ্ছে which one is not chromosomal যদি না জেনে থাকেন, দেখেন এখানে যেটা আনসার হবে সেটা বাদ দিয়ে সবগুলো ক্রোমোসোমাল। যদি এখানে নতুন কোনো নাম আপনারা পান সেটা কিন্তু এখান থেকে শিখে রাখবেন। আর হচ্ছে যে উম এটা অবশ্য আনসার করা যারা অটোসোমাল ডমিন্যান্ট রিসেসিভ পড়েছেন তাদের জন্য একটু সহজ হবে যে ওটা ধরে অটোসোমাল ডমিন্যান্ট ডিজিজ বা রিসেসিভ ডিজিজ গুলার এখানে যদি কোনো অপশন থাকে সেক্ষেত্রে আপনারা হয়তোবা ক্রোমোসোমাল ডিসঅর্ডার কিনা সেটা হিসাব করে এখানে আনসার করতে পারবেন। যে অনেকে জেনে একটা জেনেও আনসার করতে পারবেন, অনেকে পিছন দিয়ে আরেকটা নলেজ আছে ভালো সেটা দিয়েও আনসার করতে পারবেন। ডাউন সিনড্রোম এটা না, বি তে বলা আছে মারফান সিনড্রোম। হ্যাঁ, এটা কিন্তু ক্রোমোসোমাল ডিসঅর্ডার না। সুতরাং বি হচ্ছে আনসার দাঁড়াচ্ছে। বাকিগুলো একটু দেখে নিই। ক্লিনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোম, প্যাটিউ সিনড্রোম এগুলো ক্রোমোসোমাল ডিসঅর্ডার। ঠিক আছে? তাহলে বি হচ্ছে এখানে সিঙ্গল বেস্ট আনসার। 45 এ বলা আছে গ্যাস গ্যাংরিং ইজ মোস্ট কমনলি কজড বাই Clostridium perfringens ঠিক আছে? ডেফিসাইল যেটা বলছি সরি Clostridium perfringens এর Clostridium বলছি এটা হচ্ছে যে আপনার মোস্ট কমনলি কজড বাই গ্যাস গ্যাংরিং। ঠিক আছে? এ নাম্বার হচ্ছে ৪ টাই করে ৪ টা করে কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে Clostridium perfringens এই যে Clostridium বলছি। মোস্টলি গ্যাস গ্যাংরিং হয়। 46 এ বলা হচ্ছে apoptosis occur due to pathologic atrophy in which parenchymal organ after duct obstruction অ্যাপোপ্টোসিস হচ্ছে কিন্তু আ প্যাথোলজিক অ্যাট্রফির কারণে হচ্ছে। ঠিক আছে? সামহাউ প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন এর কারণে কোনো একটা অর্গান অ্যাট্রফি হয়ে গেছে এবং ডাক্ট অবস্ট্রাকশন এর আচ্ছা আফটার ডাক্ট অবস্ট্রাকশন বলেছে প্যারেনকাইমাল অর্গান। তাহলে লিড হচ্ছে প্যারেনকাইমাল অর্গান ডাক্ট অবস্ট্রাকশন তখন প্যাথোলজিক অ্যাট্রফি হইছে এখন সেটা অ্যাপোপ্টোসিস হয়ে যাবে বডির মেকানিজমে। তাহলে এতে চলে যাচ্ছি পিটুইটারি গ্ল্যান্ড না, বি তে থাইরয়েড গ্ল্যান্ড না, সি তে বলা আছে প্যারোটিড গ্ল্যান্ড হ্যাঁ, এটা হচ্ছে আনসার এটার ট্রু কথা। ডি তে বলা আছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড না, ই তে বলা আছে লিভার না। তাহলে এখানে সিঙ্গল বেস্ট আনসার দাঁড়াচ্ছে সি প্যারোটিড গ্ল্যান্ড। আমাদের জন্য কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? যে প্যারোটিড গ্ল্যান্ডে ডাক্ট অবস্ট্রাকশন হইলো তখন কি হবে? প্যাথোলজিক অ্যাট্রফি হবে। ওই সময় অ্যাপোপ্টোসিস হবে সেটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। ফলস অ্যাবাউট এটা কি বলেছে? ফলস আচ্ছা এটা দেখা যাচ্ছে না কোশ্চেনটা। ফলস অ্যাবাউট আম ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন সম্ভবত ড্যামেজ সেরাম ক্যালসিয়াম না মেটাস্ট্যাটিক। এখানে একটা অপশন এসেছে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা যাই হোক বি নাম্বার তাহলে সেরাম ক্যালসিয়াম লেভেল হচ্ছে হাই। ফলস অ্যাবাউট হচ্ছে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। ঠিক আছে? ড্যামেজ হার্ট পালস না। সেরাম ক্যালসিয়াম আনসার তো এখানে দেওয়াই যে সেরাম ক্যালসিয়াম লেভেল হাই। আমরা বুঝি কি যে মেটাস্ট্যাটিক ক্যালসিয়াম ক্যালসিফিকেশনে কেন সেরাম ক্যালসিয়াম লেভেল হাই থাকে? ভায়াবল টিস্যুতে ডিস্ট্রফিকে আমরা পড়ছিলাম, তাই না? ভায়াবল টিস্যুতে হচ্ছে আপনার হয় কি বলে ক্যালসিফিকেশনটা ক্যালসিয়াম ডিপোজিশন হয় এখানে ভাইটাল টিস্যু গুলোতে বা ভাইটাল অর্গান গুলোতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়। তো এটা কেন হয় যে আপনার বডিতে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন কখন হবে? বডির প্যারাথাইরয়েড হরমোন লেভেল বেশি বা কোনো কারণে আ বিশেষ করে প্যারাথাইরয়েড হরমোন হাইপার প্যারাথাইরয়েডিজম মানে
কারণে হাইপারক্যালসিমিয়া হয়ে গেছে। ওই এক্সেস ক্যালসিয়ামটা তখন ভাইটাল অর্গানের উপরেই ডিপোজিট হওয়া শুরু করে। মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এ কিন্তু এই ঘটনাটাই ঘটে। তো আপনি তখন যদি সেরাম ক্যালসিয়াম লেভেলটা টেস্ট করেন, আপনি দেখবেন সেরাম ক্যালসিয়াম লেভেল হাই। ঠিক আছে? তাহলে উম নাকি এখানে আমি ভুল বলতেছি। ডিস্ট্রফিক লিখা। সেরাম ক্যালসিয়াম লেভেল তো এখানে ফলস চেয়েছে। তাহলে সেরাম ক্যালসিয়াম আমি সরি, অত্যন্ত সরি। আমি আসলে এখানে একটা স্ক্রিনে একটা জিনিস উঠে আছে। মানে একটা অপশন উঠে আছে। সেইজন্য আমি এখান থেকে 47 নাম্বার কোয়েশ্চেন টোটাল দেখতে পাচ্ছি না। তো সেরাম ক্যালসিয়াম লেভেল হাইটা থাকে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন এ। তো তাহলে ফলস থাকবে হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন এ। ঠিক আছে? তাহলে আপনাদের এখানে থ্রম্বক এখানে তো কিছু মিসও আছে। ঠিক আছে। এখানে তাহলে বি নাম্বার আনসার। ফলস যেহেতু তার মানে ডিস্ট্রফিক ক্লাসিফিকেশন। তাহলে 47 নাম্বারে আনসার হচ্ছে সেরাম ক্যালসিয়াম লেভেল হাই। এটা হচ্ছে যে ফলস। ঠিক আছে? এটা মেটাস্ট্যাটিক এ হাই থাকে। ডিস্ট্রফিক কিন্তু সেরাম ক্যালসিয়াম লেভেল হাই থাকে না। 48 48 এ বলা আছে is an experiment metabolically active cell are subjected to radiant energy in the form of X-ray. Acha, these result in cell injury caused by hydrolysis of water. Okay. Which of the following intercellular enzyme helps to protect the cell from this type of injury? এটা ফ্রি রেডিকেলের একটা কোশ্চেন। একটু বোঝেন যে আপনারা জানেন মানে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলতেছি মেটাবলিক্যালি অ্যাক্টিভ সেল যখন একটা রেডিয়েন্ট এক্স-রে এর কারণে তখন ফ্রি রেডিকেল তৈরি হলো। বোঝা গেল। মেইন এখানে আপনার লিডিং পয়েন্টটা হচ্ছে হাইড্রোলাইসিস অফ ওয়াটার। অর্থাৎ ইন্ডিকেট করছে যে কোন ফ্রি রেডিকেল আমরা অনেকগুলো ফ্রি রেডিকেল পড়ে থাকি, তাই না? হাইড্রোলাইসিস অফ ওয়াটার মানে সে হাইড্রক্সিলকে ইন্ডিকেট করছে। এমনিও হাইড্রোক্সিল তো মোস্ট পটেন্ট ফ্রি রেডিকেল। এটা তো আমরা জানি। ঠিক আছে? দিস রেজাল্ট সেল ইনজুরি কজড বাই হাইড্রোলাইসিস অফ ওয়াটার। অর্থাৎ সে হাইড্রক্সিল ফ্রি রেডিকেল কে ইন্ডিকেট করছে। হুইচ অফ দ্য ফলোইং ইন্টারসেলুলার এনজাইম কোন ধরনের এনজাইম যেটা এই ফ্রি রেডিকালটাকে আপনার হচ্ছে ওই যে মানে প্রশমন করে। অর্থাৎ এটাকে হাইড্রক্সিল ফ্রি রেডিকালটা হাইড্রোলাইসিস অফ ওয়াটার অর্থাৎ সেটাকে ওয়াটারে কনভার্ট করে। তাহলে আমরা আম ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার প্রোডাক্ট বা জেনে থাকি। তারপর কোন এনজাইম অ্যাকচুয়ালি ফ্রি রেডিক্যাল থেকে ওয়াটার এবং অক্সিজেন তৈরি করে সেটা আমরা পড়ে থাকি। তাহলে অপশনটা এখানে আমরা ফ্রি রেডিক্যাল ইন্ডিকেট করতেছে হাইড্রোক্সিল। এটা তো বুঝতে পেরেছি। তাহলে হাইড্রোক্সিলকে কি আ হচ্ছে করে ওয়াটারে কনভার্ট করে। সেটা হচ্ছে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। এটা তো আমরা জানি। যদি হাইড্রোজেন পারঅক্সাইড হইতো তাহলে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ এবং ক্যাটালেজ মিলে করে। ঠিক আছে? তাহলে এখানে অপশন দেখতেছি এন্ডোনিউক্লিয়েজেস আছে। এটা না। বি তেই বলা আছে গ্লুটাথিয়ন পারঅক্সিডেজ। এটাই হচ্ছে যে আমাদের আনসার সিঙ্গেল বেস। বাকি ৩ টা যে বলা আছে ল্যাকটিক ডিহাইড্রোজেনেজ, ফসফোলাইপেজ, প্রোটিয়েজ এগুলাও না। তাহলে আনসার দাঁড়াচ্ছে বি 48। 49 এ বলা আছে আচ্ছা এখানে এক্সপ্লেনেশন এও একটা বলা আছে। পড়ে নিবেন যার কারো কনফিউশন থাকলে। 49 এ বলা আছে ফলোইং এক্সেসিভ ইনটেক ফাস্ট ফুড ইন ঢাকা সিটি হুইচ অকার? অনেকেই তো এটার সাথে আছেন, তাই না? যে ফাস্ট ফুড এক্সেসিভ পরিমাণে খাচ্ছেন তাহলে কি হতে পারে আপনার? ফ্যাটি লিভার হতে পারে। ঠিক আছে? তাহলে মেটামরফোসিস অফ লিভার সেল এটা না, হেপাটিক স্টিয়াটোসিস এটা ফ্যাটি লিভার। স্টিয়াটোসিস মানে কি? ওই যে সেলুলার সুইলিং আর ফ্যাটি চেঞ্জ আপনারা পড়ে থাকেন না? সেল ইনজুরির সময় যে সেল ইনজুরির তারপরে সেল অ্যাডাপ্টেশন ওখানে সেলুলার সুইলিং ফ্যাটি চেঞ্জ পড়েছেন না? ওইখানে দেখবেন যে স্টিয়াটোসিস কথাটা আছে। তাহলে হেপাটিক স্টিয়াটোসিস মানে ফ্যাটি লিভার যেটা আমি শুরুতে বললাম। ঠিক আছে? তাহলে বি নাম্বার আনসার দাঁড়াচ্ছে। তারপর সি টা একটু দেখে অ্যালকাপ্টোনুরিয়া, মুরিয়া বলেছে এটা সামহাউ প্রিন্টেড মিস্টেক। ডি তে বলেছে যে অর্নোস অর অ অক্রোনোসিস এটাও না। আর তে বলেছি ইনফ্লামেশন এটা তো না। তাহলে এক্সেসিভ ফাস্ট ফুড খাওয়ার কারণে ইনটেক অফ ফাস্ট ফুডের কারণে আমাদের কি হয়? হেপাটিক স্টিয়াটোসিস অর্থাৎ বি নাম্বার হচ্ছে বেস্ট আনসার। 50 তে বলা আছে বোথ হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ হ্যাভ নরমাল ভিশন। So their father were color blind. The probability of their daughter becoming color blind. আচ্ছা বলতেছে যে হাজবেন্ড এবং ওয়াইফ হচ্ছে ফেনোটাইপিক্যালি নরমাল কিন্তু বাবাটা হচ্ছে কালার ব্লাইন্ড। ঠিক আছে? ভীষণ দুজনেরই নরমাল। তাহলে হচ্ছে তাদের যদি অফস্প্রিং হয় সেক্ষেত্রে ডটারটা কত পার্সেন্ট কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা থাকে? অবশ্যই 0%। কারণ হচ্ছে যে আপনার এখানেও দেখবেন যে আ যেটা হচ্ছে যে মানে আপনার হচ্ছে বাবার আছে কিন্তু মায়ের নাই। অর্থাৎ Y থেকে যদি যান আপনারা সেটাকে ওই যে এগেইন হচ্ছে যে আপনারা উম করে দেখতে পারেন।
XY এবং XX করে দেখতে পারেন যে ডটারের কন্ডিশন হচ্ছে কালার ব্লাইন্ড কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এতে বলা হচ্ছে 0% এটাই হবে যে 0% ডটার আসলে কালার ব্লাইন্ড। মানে ডটার অ্যাকচুয়ালি কালার ব্লাইন্ড হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে? মেইল যদি অফস্প্রিং হয় তাহলে সেক্ষেত্রে চান্সেস থাকবে কালার ব্লাইন্ড হওয়ার। কিন্তু ফিমেল যদি হয় সেখানে কোনো কালার ব্লাইন্ড ওরা হতে পারে যে ওদের ভিতরে জিনটা থাকবে বাট মানে কালার ব্লাইন্ড হবে না। ঠিক আছে? তাহলে এখানে সিঙ্গল বেসড আনসার দাঁড়াচ্ছে হচ্ছে এ। আম জানি না কতটা বুঝতে পেরেছেন। হয়তো একটু দ্রুতই বলেছি বা অনেকের কাছে হয়তোবা স্লো মনে হতে পারে। 50 কোয়েশ্চেন আম আশা করি সবাই ভালো পরীক্ষা দিয়েছেন। তারপরেও যদি ইনকোয়ারি থাকে যেহেতু সামনাসামনি কাউকে দেখতে পাচ্ছি না, কোয়েশ্চেন গুলো সামনাসামনি আনসার দিতে পারছি না। যেকোনো ইনকোয়ারিতে আপনারা গ্রুপে জানাবেন। আম সে পর্যন্ত সকলেই পরীক্ষায় ভালো করেন এটা তো বেস্ট অফ লাক থাকবেই। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ।